২ মাস পর রাত্রির ঘন নীরবতাকে হঠাৎ ভেঙে দিল মোবাইলের তীক্ষ্ণ রিংটন। ঘর জুড়ে সেই শব্দ যেন এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিল। পড়ার টেবিলে বসে মৌনতা ঝিমুনি দিচ্ছে। ফোনের আওয়াজ পেয়ে ক্লান্ত দৃষ্টিতে সে ধীরে ধীরে হাত বাড়ালো বইয়ের তাকের পাশে রাখা ফোনটার দিকে। ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠল বাবা। এক মুহূর্তের জন্য মৌনতার ঠোঁটের কোণে চেনা হাসি ফুটে উঠল। বাবা, সেই মানুষটা যিনি এই পুরো ২ মাসে একবারও ফোন করেননি। সে নিজেও আগ বাড়িয়ে ফোন দেয়নি, তবুও বাবার প্রতি তার মনে একটুও অভিমান জন্মায়নি। কারণ মৌনতা জানে কল না করেও বাবা তার প্রতিটি খবর জানেন। মা যখন যখন কল দেন বাবা চুপচাপ পাশে বসে শোনেন মা মেয়ের কথোপকথন। যেন নিঃশব্দেই মেয়ের সঙ্গে নিজের উপস্থিতি জানান দেন তিনি। তাই বাবার কল না পাওয়াতে মৌনতা মনে কষ্ট নেয় না। সে জানে বাবা না বলেও না দেখালেও সবসময় তার পাশে আছেন। এই অদৃশ্য সঙ্গই যেন বাবার ভালোবাসার এক অমোঘ ভাষা, যা কোনো শব্দে প্রকাশ করা যায় না, কেবল অনুভব করা যায়। মৌনতার ভাবনার মধ্যেই কল কেটে গেল। দ্বিতীয়বার আবার ফোন বেজে উঠতেই সে তড়িঘড়ি করে রিসিভ করল। অপর প্রান্ত থেকে ভেসে এলো সেই চেনা গম্ভীর কণ্ঠস্বর। মৌনতা। নিবিড় চৌধুরীর ডাক শুনে মৌনতার বুকের ভেতর কিছু যেন হঠাৎ কেঁপে উঠল। তার ইচ্ছে করল অনেক কিছু বলতে, এই ২ মাসে জমে থাকা হাজারো কথা, তবু মুখ ফুটে কেবল প্রত্যুত্তর দেওয়ার বাইরে সে আর কিছুই বলতে পারল না। ওই পাশ থেকে আবারও শোনা গেল নিবিড় চৌধুরীর গম্ভীর স্বর। তোমাকে বলা উচিত না, তবু বলছি কারণ এর দায় আছে। নিবিড় চৌধুরীর কথা সবসময় এমন সরল অথচ ভারী। মৌনতা জানে বাবা হয়তো আরও অনেক কিছু বলতে চেয়েছেন, তার খবর নিতে চেয়েছেন, কিন্তু স্বভাবসুলভ গাম্ভীর্যের কারণে পারেননি। মৌনতা নরম গলায় বলল, বলো বাবা। ওই পাশ থেকে একটু নীরবতার পর ভেসে এলো নিবিড় চৌধুরীর কণ্ঠস্বর। আমি তোর ডিভোর্সের আপিল করেছি, খুব শীঘ্রই পেপার তোর কাছে যাবে, তুই সাইন করে দিস। শব্দগুলো কানে ঢুকতেই মৌনতাকে যেন অদৃশ্যভাবে চেপে ধরল এক মলিন ভার। সে দীর্ঘশ্বাস চেপে রেখে শান্ত স্বরে বলল, যা তুমি ভালো মনে করো, ঠিক আছে। বাবার সংক্ষিপ্ত উত্তর দিয়েই কল কেটে গেল। মৌনতা নিঃশব্দে মোবাইলটা কানের পাশ থেকে নামালো। কি সহজে সম্পর্ক গড়ে আবার ভেঙেও যাচ্ছে, অথচ মাঝখান থেকে তারা এখনও পরস্পরের কাছে রয়ে গেছে অচেনাই। মৌনতার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। সে জানে না আদৌ কোনো দিন তার ওই লোকটার সাথে দেখা হবে কি না, কিন্তু যদি ভাগ্যক্রমে দেখাও হয়েও যায়, হয়তো তারা তখন পরস্পরের কাছে কেবল অচেনা এক আত্মীয়ই হয়ে থাকবে, নামের সম্পর্কের এক কাজিনের মতো। অথচ তাদের মধ্যে একদিন বিয়ে নামক পবিত্র সম্পর্কটা বিরাজমান ছিল। সেটা ভাবলেই মৌনতার বুক ধড়ফড় করে উঠল। কি সুন্দর একটা পবিত্র সম্পর্ক, অথচ কত অবলীলায় তারা অচেনা থেকে গিয়ে সম্পর্কটা ভেঙে যাচ্ছে। কে জানে কখনো মুখোমুখি হওয়া আদৌ কি কোনোদিন হবে? এই ভাবনাগুলো একরাশ ভারী দীর্ঘশ্বাস হয়ে মৌনতার বুক ভরে ফেলল। সে চোখ বন্ধ করে মনে মনে ফিসফিস করল, সব কিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম, যা হবে ভালোই হবে। জাপান। নীরবতার চাদরে মোড়ানো এক বিশাল বাংলো। রাত নেমে এসেছে অনেকক্ষণ আগেই। বাংলোটার আকারে মহিমা থাকলেও এর ভেতরে যেন প্রাণের স্পন্দন নেই। নিঃশব্দ সব কিছু, ঘরের প্রতিটি কোণে এক অদ্ভুত গম্ভীরতা ছড়িয়ে আছে। যেন কোনো গভীর নিঃশ্বাসের ভারে ভরাক্রান্ত হয়ে আছে দেয়ালগুলো। সবাই ঘুমিয়ে পড়েছে। ঘড়ির কাঁটা একঘেয়ে শব্দে সময়কে চিরে দিচ্ছে। তবে বাংলোর এক কোণে এক নির্দিষ্ট কক্ষে এখনও আলো নিভে যায়নি। আলো বললেও তা যেন আলো নয়, টেবিল ল্যাম্পের ক্ষীণ হলুদ আভা, যা চারপাশের অন্ধকারে মিশে গিয়ে এক অদ্ভুত বিষণ্ণতার ছায়া তৈরি করেছে। সে আলোয় ডুবে গভীর রাতের নীরবতায় কেউ একজন ল্যাপটপের সামনে ঝুঁকে বসে আছে। নিঃশব্দ ক্লিক আর কিবোর্ডের শব্দ ছাড়া কক্ষে আর কিছুই শোনা যায় না। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবুও কাজ ছেড়ে সে উঠবে না।
হঠাৎ করে খট করে রুমের দরজা খুলে গেল। দরজা খোলার আওয়াজে রায়েদের মনোযোগের বিঘ্ন ঘটল। সে হকচকে ফিরে তাকালো, এত রাতে তার ঘরের দরজা খুলল কে? সে পুরোপুরি ফিরে তাকাতেই দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছেন শেহাতাজ। কেমন যেন উদ্ভ্রান্তের ন্যায় তিনি দরজার পাশের সুইচ অন করলেন। এক নিমেষে পুরো রুম আলোয় ভেসে উঠল। আলোতে রায়াদের ভুরুকুচকে গেল। সে রাতে বেশি আলো সহ্য করতে পারে না। অকারণ আলো তাকে অস্থির করে তোলে। কিন্তু আজ সে কিছুই বলল না, কারণ আজ মায়ের চেহারা অন্যরকম আভায় মোড়ানো। তার মনে অদ্ভুত কাঁপন ধরল। এত রাতে মা জেগে আছেন কেন? তার রুমে কেন? শেহাতাজের চোখ মুখ লাল হয়ে আছে, যেন দীর্ঘক্ষণ ধরে কান্না চেপে রেখেছেন। রায়েদ দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার কণ্ঠে উৎকণ্ঠার কম্পন। মা, কি হয়েছে? শেহাতাজ আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ছেলের বুকে ঝাঁপিয়ে পড়ে হঠাৎ করে কেঁদে উঠলেন। আকস্মিক ধাক্কায় রায়ের দুপা পিছিয়ে গেল। হলোটা কি? বাবার সাথে সেই কথোপকথনের পর মৌনতার চোখে আর ঘুম ধরা দিল না। বিছানায় শুয়ে মনে হলো শরীরটা ক্লান্ত হলেও মন যেন এক অজানা অস্থিরতায় দুলছে। ভিতরে ভিতরে এক ধরনের ভয়, এক অদ্ভুত পূর্বাভাসের মতো কিছু যেন তার বুকে কাঁপন তুলছে। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি সে তা বুঝে উঠতে পারছে না। মাথার ভেতর অকারণ প্রশ্ন গুঞ্জন তোলে। এমন অস্বস্তি কেন লাগছে আমার? এ কেমন অদ্ভুত অশান্তি। আজ নিশি আর রাউসান আন্টি এক আত্মীয়ের বাড়িতে গেছেন, ফিরবেন 2 দিন পর। পুরো ফ্ল্যাট জুড়ে নিস্তব্ধতা। হয়তো এই একাকিত্বের কারণেই এমন লাগছে। মৌনতা নিজেকে বোঝানোর চেষ্টা করলো এ কিছু না, একা থাকার ভ্রান্তি। তবু মনে শান্তি হলো না। রাতটার ঘুমিয়ে কেটে যাবে বলে মনে হলো না। তাই সে নিজেকে সজাগ রাখার জন্য এক মগ কড়া কফি বানালো। ধীরে ধীরে মগটা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। কফির ধোঁয়া ভেসে উঠছে, হালকা তিক্ত গন্ধ ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ব্যালকনিতে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলালো মৌনতা। এখন রাত্রির মধ্য প্রহর, দিনের ব্যস্তময় কোলাহলপূর্ণ ঢাকা শহর যেন রাতের আধারে অন্য এক রূপ নিয়েছে। সে রাস্তাগুলো, যেগুলো দিনে গাড়ির হর্ন আর মানুষের হাঁকডাকে কাঁপতে থাকে, এখন প্রহরের নীরবতায় গুম মেরে আছে। কেবল মাঝে মধ্যে দূর থেকে শো শো শব্দ তুলে 1-2টি গাড়ি ছুটে যায়। তারপর আবার সে গভীর নীরবতা। 3 তলার ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে মৌনতা সেই চলন্ত গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। গাড়িগুলো মুহূর্তের মধ্যেই চোখের আড়াল হয়ে যাচ্ছে, ঠিক যেমন সময় আর স্মৃতি অজান্তে অদৃশ্য হয়ে যায়। ঢাকা শহর আজ থেকে ঠিক 2 মাস আগে সে এই শহরে পা রেখেছিল। তখন সব কিছু ছিল অচেনা, অপরিচিত। চারপাশের মানুষ, গলিপথ, কোলাহল সবই যেন ছিল এক অজানা ধাঁধা। তবু আশ্চর্য, মাত্র 2 মাসের ব্যবধানে এই শহরটাকে এখন আর অতটা অচেনা মনে হয় না। কেমন যেন একটা চেনা ঘ্রাণ লেগে গেছে, যেন শহরের ধুলো মাটিও এখন তাকে আপন করে নিয়েছে। প্রথম দিকে কিছুতেই মৌনতার মন বসছিল না। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবই তার কাছে ছিল একরাশ অস্বস্তি। এমনই সময় অ্যাডমিশনের যুদ্ধ শুরু হলো। নিশির হাত ধরে সে সেই যুদ্ধে নামল। অবশেষে জয়ীও হলো। একটা ভালো মেডিকেলে ভর্তি হয়েছে সে। হলে থাকতে চেয়েছিল মৌনতা, কিন্তু বাবা তাতে রাজি হননি। তাই এখন রাউসান আন্টির বাসাতেই তার নতুন সংসার। প্রথম পরিবারকে প্রচণ্ড মনে পড়ত। যৌথ পরিবারের বেঁধে রাখা সেই সম্পর্কগুলো প্রতিটি মুহূর্ত যেন টেনে আনত তাকে। কোথাও একা বসলে মনে হতো কারো না কারো কথা মনে পড়ছে, কিন্তু সব কিছুর মধ্য দিয়েই সে ধীরে ধীরে মানিয়ে নিয়েছে এই নতুন জীবনকে। এখন দিনগুলো যেন এক নতুন রঙে রঙিন। ক্লাস, বন্ধুদের আড্ডা, লাইব্রেরির শান্ত বিকেল আর শহরের নীরব রাতগুলো, সব মিলিয়ে সময়টা এখন বেশ ভালোই যাচ্ছে। মৌনতা গভীর এক স্বস্তির শ্বাস ফেলল। মনে হয় জীবনটা অনেকটা সুন্দর হয়ে উঠেছে। এমনকি মাঝে মাঝে আগের কথা মনে হলে নিজের ওপর আফসোস হয়, কি করে সে সেই সুন্দর জীবনের ভিতরে এত
অকারণ বিষণ্ণতা বয়ে বেড়াতো। কিন্তু আজ সব কিছু পেরিয়ে মনে হয় এই জীবনেই শান্তি আছে। হ্যাঁ, আজ যে সে সত্যিই সুখী। জীবন যে এত রঙিন, এত সুন্দর হতে পারে তা তো সে আগে ঘুণাক্ষরেও ভাবেনি। মৌনতা পরম তৃপ্তিতে কফির মগে চুমুক দিল, কিন্তু সেই সুখের স্রোতের মাঝি কোথায় যেন এক অদৃশ্য বিষাদের ছায়া ভেসে উঠল। কেন যেন বুকের ভেতরটা অস্থির হয়ে উঠছে, মনটা কেমন কুডাক দিচ্ছে। অকারণে এক চিন্তা কুরে করে খাচ্ছে তাকে, সবাই ঠিক আছে তো? গভীর রাত নামলেও বাংলোটা যেন এক নীরব হাহাকারে আচ্ছন্ন। বাইরে মধ্যরাতের অন্ধকার নেমেছে, কিন্তু ভেতরে যেন অস্থিরতার এক ঘন কুয়াশা জমেছে। শেহাতাজ বেগম খাটের কিনারায় বসে এক নাগাড়ে কেঁদে চলেছেন। তার চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে, কণ্ঠ কাঁপছে কান্নার জ্বালায়। কান্নার মাঝখানে হঠাৎ হঠাৎ তার গলা ভারী হয়ে ভেসে আসে, বাবার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রায়েদ। রায়েদের বুক কেঁপে উঠল মায়ের কান্নায়। তার মন কেমন অস্থির হয়ে উঠছে। এতক্ষণে সে কিছুটা হলেও অনুমান করতে পেরেছে খুব একটা খারাপ কিছু ঘটছে বা ঘটতে চলেছে। মায়ের চোখে সেই অসহায়তা সে খুব কমই দেখেছে। রায়েদ দ্রুত মায়ের কাঁধে হাত রাখলো, তাকে আলতো করে খাটে টেনে বসালো। মা, শান্ত হ প্লিজ। খাটের পাশে থাকা ছোট টেবিল থেকে এক গ্লাস পানি রাখা ছিল। রায়েদ হাত বাড়িয়ে গ্লাসটা মায়ের দিকে এগিয়ে দিল। শেহাতাজ মাথা নেড়ে পানি খেতে অস্বীকার করলেন। তবে রায়েদ কোনো কথা না বলে মায়ের হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, একটু খাও মা প্লিজ। ছেলের কথায় কাপা হাত দিয়ে গ্লাসটা ঠোঁটের কাছে তুলল শেহাতাজ। খাওয়া শেষ হতে রায়েদ তা পূর্বের স্থানে রেখে দিল। এরপর আলতো করে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। রায়েদের হাতের স্পর্শে শেহাতাজের শরীর কেঁপে উঠল। সেই মমতা মাখা ছোঁয়া যেন তাকে একটু হলেও শান্ত করে তুলেছে। রায়েদ চোখ নামিয়ে ফিসফিস করলো, মা আমি আসি, কিছু হবে না, তুমি শান্ত হও। মম, তোমার লাগ ভালো, ইয়াহু। আয়েদ দরজা ঠেলে চেঁচিয়ে রুমে ঢুকতেই রায়েদ চোখ রাঙিয়ে তাকালো। তার সেই তীক্ষ্ণ দৃষ্টিতেই মুহূর্তের মধ্যে আয়েদ নীরব হয়ে গেল। রায়েদ কিছু একটা বলতে মুখ খুলতেই যাবে, ঠিক তখনই নুরা তড়িঘড়ি করে ভাইয়ের হাত চেপে ধরে ফিস করে বলল, রিল্যাক্স ব্রাদার। রায়েদ বোর কানের মেসেজ খেতে না চাইলে এখানে স্টপ দিস থিং। আয়েদ চোখ গরম করে ছোট বোনের দিকে তাকালো, যেন দৃষ্টির আগুনে ওকে গলিয়ে ফেলবে। কিন্তু নুরা ভয় পায়নি, বরং দুষ্টুমি ভরা ভঙ্গিতে আরও চোখ ঘুরিয়ে নিঃশব্দে উফ বলে মাথা নেড়ে হাসল। আয়েদ দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, কি ডে আইলো। গুনে গুনে নিজের 2 ইয়ার ছোট সিস্টারও আমাকে ফিয়ার করে না। এই দিন দেখা থেকে ডাই করাই বেটার। নুরা একসাথ হেসে ফিস করে ওঠে, ডাই করলে তোর এতগুলো গার্লফ্রেন্ডসের কি হবে ব্রো? এতগুলোকে কিন্তু এই রুমে অ্যাডজাস্ট করানো সম্ভব না। তখন দেখবি তোর ডেড বডি সামনে রেখে সবাই প্রেয়ার না করে গসিপ শুরু করবে। হা হা হা। বোনের এই খোঁচায় আয়ের দাঁত চেপে হাত তুলল, যেন একেবারে ঝড় বসিয়ে দেবে। কিন্তু রায়েদের তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎ তার দিকে পড়তেই সে আঁতকে উঠে সেই হাতটা মাথায় নামিয়ে এনে নিজের চুল অকারণে হাত বুলিয়ে দিল চুলে। নুরা ধীর পায়ে বড় ভাই রায়েদের দিকে এগিয়ে গিয়ে কৌতূহলী দৃষ্টিতে বলল, মেবি মায়ের ফ্যামিলি মানে বাংলাদেশ থেকে সামন কল করেছিল। মনের কথা শুনে রায়েদের চোখে এক ঝলক উপলব্ধি নেমে এলো। সে ধীরে ধীরে আয়েদের দিকে ফিরে প্রশ্ন করল, তুই কিসের লাগ ভালোর কথা বলছিলি? আয়েদ ভেবা চাকা খেয়ে গলা খাকারি দিয়ে বলল, মিন মা এমার্জেন্সি টিকিটের কথা বলছিল, আমি সেটার কথাই বলছিলাম। রায়েদ ভুরুকুচকে আরও কাছে এগিয়ে এলো, মানে টিকিট কেন? শেহাতাজ বেগম এইবার চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে নিয়ে ধীর স্বরে বললেন, হ্যাঁ আয়েদকে আমি বলেছিলাম। রায়েদের কপালে ভাঁজ আরও গভীর হলো। তোমার হয়েছেটা কি মা? শেহাতাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে কণ্ঠের আবেগ সামলে বললেন, অনেক অভিমান হয়েছে, এবার দেশে ফেরার পালা। এরপর শেহাতাজ বেগম কান্নায় ভেজা কণ্ঠে একটু থেমে আবার বললেন, বাবা ভীষণ অসুস্থ, আমাকে সিমরান্না জানিয়েছে আমি আর দূরে থাকতে পারবো না। বাবার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
তোদের নানাজান খুব খারাপ অবস্থায় আছেন, আমি ইতিমধ্যে ইমার্জেন্সি ফ্লাইট বুক করতে বলেছি। রায়েদ হতবাক হয়ে মায়ের দিকে তাকে জিজ্ঞেস করলো, এখনই? হ্যাঁ এখনই, আর আমি নিজেকে আটকে রাখবো না, যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাই। রায়েদ মাকে শান্ত করার চেষ্টা করলো, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, ওকে মা, রিল্যাক্স হও, তুমি যাবে, চিন্তা করো না। শেহাতাজ বিস্মিত হয়ে তাকালেন, আমি যাব মানে? তোরা যাবে না? রায়েদ গলা নামিয়ে ধীরে বলল, না, আমার অনেক কাজ আছে, একের পর এক সার্জারি আর অনেক পেন্ডিং ফাইল, সব কিছু ছেড়ে যাওয়া এখন সম্ভব নয়। তুমি আয়েদ আর নুরাকে নিয়ে যাও, বাবাকে আমি এখান থেকেই খোঁজ নেব। শেহাতাজের চোখে বিরক্তি ভর করল, কণ্ঠে জমা ক্ষোভ উথলে উঠল। আমি তোর কাজের কথা শুনতে চাই না, তোর নানাজান কবে থেকে তোদের দেখতে চাইছেন, আর তুই শুধু কাজের অজুহাত দিচ্ছিস। আমি আর কোনো কথা শুনবো না। তোর এই একরোখা জেদি স্বভাবের জন্য এতদিন আমি কারো কাছে মুখ দেখাতে পারিনি, নিজেও লজ্জার জন্য দেশে যাইনি। কিন্তু আর নয়, কাপড় গোছাও, আমরা বাংলাদেশে যাচ্ছি। রায়েদ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু মা, আমার কাজগুলো একদম অসম্পূর্ণ, আর নুরার সাথে তো কারোর ঠিকঠাক দেখা হয়নি। আমার মনে হয় নুরা আর আয়েদ গেলে আমাকে আর প্রয়োজন হবে না। প্রয়োজন হবে অবশ্যই, শেহাতাজ দৃঢ় কণ্ঠে বললেন, তো নানাজান তোকে নিয়েই বেশি কথা বলেছে, তোকেই দেখতে চেয়েছে। রায়েদ অনিচ্ছার ছাপ মুখে টেনে নিয়ে উত্তর দিল, আমি পারবো না মা। শেহাতাজ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, তুই দরকার হলে 2 দিন থাকিস, তারপর চলে আসিস, কিন্তু একবার অন্তত মুখ দেখাস। রায়েদ দ্বিতীয়বার না বলার জন্য মুখ খুলে মায়ের মুখের দিকে তাকিয়ে থেমে গেল। সেই চোখে জমে থাকা অগণিত অপেক্ষা আর অপ্রকাশিত কষ্ট তাকে থামিয়ে দিল। কিছুটা সময় চুপ থেকে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি 2 দিন রিটার্ন টিকিট নিয়েই যাব। আমাকে কিন্তু আটকে রাখতে পারবে না মা। শেহাতাজ মাথা নেড়ে মৃদু হাসলেন, ওকে, যেমন ইচ্ছে করিস। রায়েদ আর কথা বা না করার সাহস পেল না। তার সবসময়কার জেদি স্বভাব এবার মায়ের চোখের জলে গলে গেল। মায়ের চোখের সে অনুনয় তাকে নরম করে দিল। মনে মনে বলল, থাক, না হয় ঘুরে আসি, 2 দিন পর ফিরেই তো আসব। এই কথার সাথে সাথে আয়েদ আর নুরা উচ্ছ্বসিত হয়ে উঠল। আয়েদের মুখে তবু বাংলাদেশ যাওয়ার কথায় বিরক্তির ছাপ থাকলেও মনে মনে এখন সে খুশি। ভাই থাকলে ভ্রমণের ভারী স্বাদ পাওয়া যায়, তবু এবারের ভ্যাকেশনটা এরকম ডিসগাস্টিং যাবে তা সে বুঝতে পারছে। রাতে সে অস্থিরতা মৌনতার ঘুম কেড়ে নিয়েছিল। সারা রাত জেগে থেকে সকালে সে আধো ঘুমন্ত চোখে ভারী শরীর টেনে পরীক্ষার হলে গিয়েছিল। সারাদিনের ক্লান্তিকর পড়াশোনা আর পরীক্ষার শেষে বিকেলের দিকে যখন সে ফ্ল্যাটে ফিরল, শরীর যেন টানছিল না আর। বরাবরই মৌনতা ঘুমপ্রিয় মেয়ে, সেখানে এক রাত একটু ঘুম হয়নি, তার উপর পরীক্ষার মানসিক চাপ। দুপুর গড়িয়ে 2টার দিকে ফ্ল্যাটে ফিরতেই তার শরীর একরকম নিজেই বিছানার দিকে হেঁটে গেল। জুতো খোলারও ফুসরত হলো না। ব্যাগটা নামিয়ে রেখে শরীর ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যে যেন অজানা এক গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু হয়তো সৃষ্টিকর্তার ইশারায় কিছু ঘটবার অপেক্ষায় ছিল। ঘুমে ঢলে পড়ার আগে অভ্যাস মতো ফোনটা সাইলেন্ট করেছিল সে। ঘুমের মধ্যে আদো আদো আওয়াজ কানে ভেসে এলো মৌনতার। কে যেন দরজা ধাক্কাচ্ছে। অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল মৌনতার। বিস্মিত চোখে বিছানা থেকে উঠে বসতেই চারপাশ ঘন অন্ধকার। অন্ধকারটা যেন তার হৃৎপিণ্ডে ভয় ঢেলে দিল। আদৌ ঘুমে ঝিরঝির করা মাথা নিয়ে সে একরকম টলতে টলতে উঠে দাঁড়ালো। সুইচে হাত দিতে দিতে দেয়ালের ঘড়ির দিকে চোখ পড়ল। চোখ ঝাপসা, ঘড়ির কাঁটা যেন নাচানাচি করছে। মনোযোগ দিয়ে তাকাতেই বোঝা গেল রাত 1টা। কেমন করে সম্ভব এতক্ষণ ঘুমিয়েছে সে? এমন সময় দরজায় দ্বিতীয়বার ধাক্কা পড়ল। ধাক্কার শব্দে বুক ধরফর শুরু হলো। এত রাতে কে? ভয় যেন হাড়ে মজ্জায় ঢুকে গেল। সে হাতড়ে চশমাটা খুঁজল। দ্রুত চোখে পড়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে হতবাক হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে রাউসান আন্টি আর নিশি। মৌনতা কিছুক্ষণ বোবা হয়ে তাকে রইল। ওনারা তো বেড়াতে গিয়েছিলেন, তাহলে এই গভীর রাতে এভাবে ফিরলেন কেন? মৌনতার চোখ এক মুহূর্তে স্থবির হয়ে গেল। গলায় শুকনো স্বর জমে উঠল, তোমরা এই মধ্যরাতে? রাউসানারা তাড়াহুড়ো গলায় বললেন, সেসব পরে বলবো, তুই আগে তোর মোবাইলটা দেখ, কতবার কল দিয়েছে তোকে।
মৌনতা অবাক হয়ে তাকালো। আমার মোবাইল? হ্যাঁ। কলের আওয়াজও শুনিসনি তুই? সাইলেন্ট ছিল বোধহয়। বলে সে তড়িঘড়ি করে বিছানা থেকে মোবাইলটা হাতে নিল। চোখে পড়ে গেল স্ক্রিনে 20টিরও বেশি মিসড কল, প্রায় সবই বাড়ি থেকে। মৌনতার বুকের ভেতর ধকধক করে উঠল, গলা কাঁপতে শুরু করলে। সে থরথর চোখে রওশন আরার দিকে তাকে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে? বাড়ি থেকে এত কল কেন? আর তোমরাই বা এভাবে হুলস্থুল করছো কেন? সবাই ঠিক আছে তো? কারো কিছু হয়নি তো? তার এক নাগারে করা প্রশ্নের জবাবে রওশন আরা এক নিঃশ্বাসে বললেন, তোর দাদা যেন অসুস্থ, ইমার্জেন্সি যেতে হবে। শরীরটা কেমন যেন শক্ত হয়ে গেল মৌনতার। দুপা পিছিয়ে এসে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ালো। ঠোঁট ফাঁক হয়ে এলো, কণ্ঠে অনিশ্চয়তা ভর করল। বাবার সঙ্গে তো কাল রাতেই কথা হয়েছিল, আমাকে কেউ কিছু বলেনি? রওশন আরা এক মুহূর্ত চুপ থেকে ধীর স্বরে প্রত্যুত্তর করলেন, কাল দিন থেকে অসুস্থ তিনি, কিন্তু তোকে জানানো হয়নি কারণ তোর পরীক্ষা ছিল। মৌনতার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। তাই বলে পুরো একদিন? হ্যাঁ, 2 দিন ধরে অসুস্থ। সবাই চলে এসেছে তোদের বাড়িতে। সবাই বলতে? মৌনতাকে প্রশ্ন করতে দেখে রওশন আরা একবার নিজেকে গুছিয়ে নিলেন, তারপর বললেন, সবাই বলতে আত্মীয় স্বজনরাও। মৌনতার মাথা ঝিমঝিম করছিল। এই মুহূর্তে কোনো কিছুই তার বোধগম্য হচ্ছিল না। সে এক ঝটকায় উঠে দাঁড়ালো, কণ্ঠে দৃঢ়তা। ইমার্জেন্সি এয়ার ফ্লাইট বুক করো আন্টি, আমি এখনই বাড়ি যাব। রওশন আরা থামানোর চেষ্টা করলেন, সকাল পর্যন্ত ওয়েট কর না আন্টি, অপেক্ষা করার সময় নেই, আমি এখনই চট্টগ্রাম যাব। সকাল 7টা। শান্ত সকালের হাওয়া ভেদ করে দোতলা বাড়িটির সামনে এসে থামলো একটি সাদা গাড়ি। গাড়ির দরজা ধীরে খুলে বাইরে পা রাখল শেহাতাজ। মুহূর্তে তার দৃষ্টি ছুটে গেল বাড়িটার দিকে। এই দোতলা বাড়ি কত স্মৃতি, কত আনন্দ বেদনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আছে। আজ থেকে ঠিক কত বছর আগে এই বাড়ি থেকে অভিমানের আগুনে ছেড়ে গিয়েছিল সে। তারপর আর ফিরে আসা হয়নি। শেষবার যখন এসেছিল তখন তার 2 ছেলের একজনের বয়স মাত্র 7, আর একজনের 4। মেয়েটা তখনও জন্মায়নি। আর সেই দিনগুলোর পর এতগুলো বছর কেটে গেছে। সময়ের স্রোতে কত কিছুই না পাল্টে গেছে, অথচ এই বাড়ি এখন আগের মতোই দাঁড়িয়ে আছে। আজকে তার এই বাড়ি ফেরার কথা বাড়ির কেউ জানে না। এই মুহূর্তে ভেতরে থাকা কোনো সদস্যই জানে না দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই শেহাতাজ, যাকে তারা একদিন বিদায় দিয়েছিল একরাশ অভিমান নিয়ে। শুধু এই বাড়ির 3টি বাচ্চাই তাকে বাবার খবর দিয়েছিল। শেহাতাজের বুকের ভেতর হাহাকার জমে উঠল। ভাবতেই তার অবাক লাগে, এই বাড়ির মেয়ে হয়েও তার সঙ্গে সবার এমন অদৃশ্য দেয়াল কেন দাঁড়িয়ে গেছে। বাবার অসুস্থতার খবর সবার আগে তার জানার কথা ছিল, অথচ সেই খবর এসেছে অনেক দেরিতে, তাও পরোক্ষভাবে। সে মলিন শ্বাস ফেলল। কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, কিন্তু বাড়ির সামনে এসে পা দুটো হঠাৎ করেই ভারী হয়ে গেছে। বুকের ভেতর কেমন অজানা আতঙ্ক গুমড়ে উঠছে। মনে হচ্ছে এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার জন্য আজ কত কঠিন হয়ে উঠেছে। পা যেন মাটিতে আটকে গেছে, এক পা এগোতে পারছে না। মাকে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে দেখে রায়েত ছোট ভাই আর বোনকে নিঃশব্দে ইশারা করল যেন দ্রুত গিয়ে মাকে ঘরে নিয়ে আসে। ইশারা পেয়ে আয়েত তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। তার পিছু পিছু নুরাও নামলো। গেটের দিকে হাঁটতে হাঁটতে আয়েত হঠাৎ বোনের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে ফিসফিস করে বলল, এই ঘরে রায়েত ব্রো তো একটা ওয়াইফ ছিল তাই না? আই মিন আমাদের ভাবি। নুরা ঠোঁটের কোনো দুষ্টুমি মাখা হাসি ঝুলিয়ে তাকালো ভাইয়ের দিকে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে, দেখি তো কেমন মেয়ে আমাদের সেই ভাবি। সেই মুহূর্তে রায়েদের কণ্ঠে ভেসে এলো একটু তীক্ষ্ণ স্বরে, আয়েত। ভাইয়ের কণ্ঠে খানিকটা ধমকের আভাস শুনেই আয়েত দ্রুত দৌড়ে গিয়ে মায়ের হাত ধরল। নুরাও সেই সঙ্গে ছুটে এলো। শেহাতাজকে ভেতরে যেতে উদ্যত হতে হঠাৎ স্থির হয়ে গেল। দরজার দিক থেকে এগিয়ে আসছে অনেকগুলো পরিচিত অবয়ব। বাড়ির 3 জন বউ একসাথে দাঁড়িয়ে আছে, সঙ্গে 2 ছোট ভাইও। তাদের মুখে বিস্ময়ের ছাপ। এই দৃশ্য দেখে শেহাতাজের বুকের ভেতর কেমন অদ্ভুত এক ধাক্কা লাগলো। তার মন কেঁপে উঠল। এর মানে কি? সে স্তব্ধ হয়ে ভাবল, তার মানে বাচ্চাগুলো আমার কথা বাড়িতে বলে ফেলেছে।
এতগুলো বছর পর এই হঠাৎ ফেরা সবাই জেনে গেছে। শেহাতাজের পা হঠাৎ কেমন থমকে গেল। বুকের ভেতর অভিমান, উত্তেজনা আর কষ্ট মিলেমিশে এক অদ্ভুত ঘূর্ণি তুলল। শেহাতাজ এগিয়ে যেতে বাড়ির সদস্যরা একে একে এসে তাকে ঘিরে ধরল। দীর্ঘদিনের অভিমান আর অচেনা হয়ে যাওয়া সম্পর্কের আবরণ যেন মুহূর্তেই ভেঙে পড়ল। তাদের চেহারায় বিস্ময়, কৌতূহল আর অব্যক্ত প্রশ্নের ছাপ। শেহাতাজ সব কিছু নিঃশব্দে গ্রহণ করলে, কিন্তু রায়েদ গাড়ির পেছনে দাঁড়িয়ে যেন জমে গেল। লাগেজ নামানোর অজুহাত দেখিয়ে সে গাড়ির ডিক্কির কাছে ব্যস্ত হওয়ার ভান করল। আসলে তার বুকের ভেতরে ঝড় বইছে। এখানে আসার মুহূর্তে মায়ের চোখের জল উপেক্ষা করতে পারেনি, তাই রাজি হয়েছিল, কিন্তু এখন এই বাড়ির উঠোনে পা দিয়ে বুঝতে পারল এক অদ্ভুত অস্বস্তির মধ্যে পড়ে গেছে সে। রায়দের হঠাৎ মনে পড়ল এই ঘরেরই বড় মেয়ে, মানে তার নিজের কাজিনের সঙ্গে 3.5 বছর আগে তার বিয়ে হয়েছিল। একটা বিয়ে যা যেন কেবল নামেরই সম্পর্ক ছিল, তারপর কেটে গেছে বছর 3-এরও বেশি সময়। সে খোঁজও নেয়নি, কথা হয়নি, এমনকি একটি সাধারণ সৌজন্য কলও দেয়নি। আজ এখানে দাঁড়িয়ে তার বুকের ভেতর অদ্ভুত অপরাধবোধ জমাট বাঁধতে লাগলো। চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠল সেই দিনের বিয়ে, সে অচেনা মুখের কণ্ঠস্বরে কবুল বলি। সে কি এখনও তাকে মনে রেখেছে, নাকি আজ সে কেবল অচেনা একজন মানুষ তার কাছে? গাড়ির পেছনে দাঁড়িয়ে রায়েদ একটা দীর্ঘশ্বাস ফেলল। এটাই তো স্বাভাবিক। যেখানে সে নিজেই মনে রাখেনি এসব, সেখানে এই মানুষটা কেন মনে রাখবে? তার মনে হলো হয়তো এখানে আসাটাই মস্ত বড় ভুল হয়ে গেছে, যেই ভুলের মাসুল আগামী 2 দিন দিতে হবে। ঘরে পা দিয়েই শেহাতাজ সবার মাঝে তার ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দিতে লাগলেন। স্বাভাবিক সৌজন্যতা বোধ আর দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে সবার মধ্যেই যেন একরকম উচ্ছ্বাস দেখা দিল। অনেকদিন পর পরিবারের একমাত্র মেয়ে আর তার সন্তানদের কাছে পেয়ে সবাই মুখ ভরে কথা বলছে, হাসছে। যৌথ পরিবার হয়তো এমনই হয়, যেখানে অভিব্যক্তিগত দূরত্ব থাকলেও একসাথে হলে আত্মার টানটা ঠিকই জেগে ওঠে। রায়েদ একটু আড়ালে থাকলেও আয়েদ ঠিক এরকম পারিবারিক ভঙ্গিতে মিশে গেল সবার সঙ্গে। আর সেখানে রেহানা যেন চোখে হারাচ্ছেন ছেলেটিকে। আয়েদের হাত প্রায় ছাড়ছেনই না তিনি। কখনো টেনে বসাচ্ছেন সোফায়, কখন নাম ধরে জিজ্ঞেস করছেন, আয়েদ কিছু খাবা বাবা? আয়েদ খানিকটা অপ্রস্তুত, কিন্তু স্বভাবজাত ভদ্রতায় সব কিছু হেসে হেসে সামলে নিচ্ছে। তার ঢিলাঢালা স্টাইল, কানে হালকা একটা গোল্ড আর সামনের দিকটা একটু উঁচু করে তোলা চুল, সব মিলে একদমই পপ টাইপ লুক। যদিও রেহানার চোখে এই স্টাইলটাই আজকের যুগের ছেলেদের স্বাভাবিকতা। সে মনে মনে ভেবে নিয়েছে এই ছেলেটিকে সে জামাই হিসেবে দিব্যি মানিয়ে নিতে পারবে। তবে কাজ একটু বাকি থাকবে, ওকে একটু গুছিয়ে নিতে হবে, হাতে ধরে আদব কায়দা শিখিয়ে দিতে হবে, ব্যাস। বাস্তবিক আর কিছুই সমস্যা নয়। কিন্তু এখানেই সে বড় একটা ভুল করে বসে এসছে, একটা মৌলিক ভুল, যেটা এখনও রেহানার চোখে পড়েনি। হয়তো সবার উচ্ছ্বাসে, সবার ব্যস্ততায় কিংবা নিজের কল্পনায় হারিয়ে গিয়ে সে বুঝতেই পারল না এই ছেলেটা আদৌ সে জামাই নয়, যাকে সে রায়েদ তথা মৌনতার জামাই হিসেবে ভেবে বসেছে, সে আদতে আয়েদ। শেহাতাজ হঠাৎ খেয়াল করলেন তার বড় ছেলে কোথাও নেই। চারপাশের ভিড়ের মাঝেও তার বুকটা কেমন অজানা সংখ্যায় ধক করে উঠল। তিনি চোখে চোখে রায়েদকে খুঁজলেন, কিন্তু কোথাও নেই। উদ্বিগ্ন স্বরে আয়েদকে ইশারা করে কাছে ডাকলেন, রায়েদ কোথায়? আয়েদ কিছুটা কাঁধ ঝাঁকে অসহায় ভঙ্গিতে বলল, আমি দেখিনি মা। শেহাতাজের মন কেমন ভার হয়ে এলো। মুহূর্তে মনে হলো বড় ছেলের ভেতরে সেই অস্বস্তি আবার জেগে উঠেছে কি না। সবার সঙ্গে স্বাভাবিক হাসি ঠাট্টার ভঙ্গিতে সৌজন্যমূলক কথা বলতে বলতে তিনি ঘরের ভেতর ঢুকে গেলেন, কিন্তু মনটা ক্রমশ অস্থির হয়ে উঠল। শেষমেশ আর নিজেকে সামলাতে না পেরে নিজেই বাইরে বেরিয়ে এলেন। দরজার বাইরে পা রাখতে আদুরে বাড়ির এক কোণার আড়ালে চোখে পড়ল রায়েদকে। সে যেন একা নিজের জগতে ডুবে আছে। ভোরের নিস্তব্ধ আলো আধারি ভেদ করে ধোঁয়ার পাক খাচ্ছে সিগারেটের ধোঁয়া। রাত নিঃশব্দে দাঁড়িয়ে ধোঁয়ার সাথে মিশে দিচ্ছে বুকের ভেতরের অজানা অস্থিরতা। শেহাতাজ থমকে দাঁড়ালেন, এক মুঠো সার জমে এলো বুকে। তার বড় ছেলেকে এমন গুমড়ে থাকা অবয়বে দেখে তার অন্তরে অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ল।
শেহাতাজ এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত ছেলের দিকে এগিয়ে গেলেন। তার হাতে থাকা সিগারেটটা ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে পিষে ফেললেন। রাগ ও উদ্বেগ মিশ্রিত কণ্ঠে বললেন, কী হচ্ছে রায়েদ, এটা কি? রায়ের ঠোঁট বাঁকে একরাশ ক্লান্ত হাসি ফুটালো। সেই হাসির ভেতরে যেন অদ্ভুত এক তিক্ততা। আমি চলে যাই মা? একদম না। রায়েদ কাঁধ ঝাঁকালো, এখন তো যাচ্ছি না। তাহলে কি বলতে চাইছো তুমি? তুমি তো বলেছিলে 2 দিন এখানে থাকবে। রায়েদ নিঃশব্দে চোখ নামিয়ে বলল, আমি সেই 2 দিন কোনো হোটেলে কাটিয়ে দেব। শেহাতাজ যেন শ্বাসরুদ্ধ হয়ে গেলেন। তোমার নানাজান তোমার জন্য কতটা অপেক্ষা করছেন। ওনার সাথে দেখা করতে হবে, উনি তোমাকে খুঁজেই যাচ্ছেন। রায়েদ বিরক্তিতে ঠোঁট কামড়ালো। মনে হলো মাথার ভেতর রাগ ফুঁসছে। এই মুরব্বিগুলো এমন কেন? মরার আগে কেন সবাইকে জনে জনে দেখতে চায়? তার মনে পড়ে গেল এই নানাজানের কারণে আজ থেকে 3.5 বছর আগে সেই তড়িঘড়ি বিয়েটা হয়েছিল। তারপর থেকে যেন সবার অগোচরে তার নিজের জীবনটার সব কিছু বিশ্রীভাবে জট পাকিয়ে গেছে। হয়তো সবাই ভাবে সে এসবের ধার নেয়, কিন্তু আদতে তা কি সঠিক? তার জীবনটা তো সেই বিয়ে নামক একটা শব্দে আটকে আছে, যার পুরোটাই অস্বস্তিতে ঘেরা। এখন এই ঘরে আসার পর মুহূর্ত থেকে রায়দের মনে হলো সে অস্বস্তি তাকে আবারও তাড়া করছে। এসব কিছুর জন্য দায়ী কেবল নানাজান নামক সেই মুরব্বি। আবারও হয়তো সামনে ফালতু একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই মুরব্বি ওই একটা মাত্র সিদ্ধান্তের জন্য না রায়েত নিজে ঠিকমতো মুখ দেখাতে পারছে, না ওই মেয়ে। তার নিজের চিন্তায় নিজেই যেন হঠাৎ থমকে গেল সে। কেন সে এমনটা ভাবছে? মেয়েটা কেন মুখ দেখাতে পারবে না? এটা তো মেয়েটারই বাড়ি, মেয়েটার তো কোনো দোষই নেই। রায়েত গম্ভীর শ্বাস নিল। বুকের ভেতর অস্থিরতা যেন আর বেড়ে গেল। শেহাতাজ এক হাত ধরে রায়েতকে নিয়ে ঘরের ভেতর ঢুকলেন। তখনও ঘরের ভেতর প্রাণচাঞ্চল্য জমাট, আত্মীয় স্বজনদের হালকা হুল্লোড়, গল্প হাসির শব্দে ভরপুর পরিবেশ। শেহাতাজ গলা একটু ভাড় এনে বললেন, এই আমার বড় ছেলে রায়েত। নামটা উচ্চারিত হতেই যেন একটা মুহূর্তে নীরবতা নেমে এলো ঘরে। সব চোখ স্বাভাবিক কৌতূহলে ঘুরে গেল শেহাতাজের পাশে দাঁড়িয়ে থাকা সেই সুঠাম গড়নের চওড়া কাঁধের ছেলেটার দিকে। সাদা শার্টের উপর ডার্ক ব্লু ব্লেজার, নিখুঁতভাবে সেট করা হেয়ার কাট, চোখে চাপা অন্যমনস্কতা, সব মিলিয়ে ছেলেটার ব্যক্তিত্ব যেন মুহূর্তে সবার মধ্যমণি করে তুলল তাকে। সাবদারিতে ছায়া পড়া গালের আভা যেন আলো ছায়ার খেলায় তার মুখে আরও গাম্ভীর্য ঢেলে দিচ্ছে। এমন সময় রেহানা হঠাৎ থমকে গেলেন। তার ভেতরে কিছু একটা যেন ধাক্কা দিয়ে উঠল। চোখ ছলছল করে উঠল তার। আর সে কিনা ভুল করে রায়েতকে ফেলে এতক্ষণ ওই ঢিলে ঢালা প্যান্ট পরা, আধা গান্ধী স্টাইলে সাজা আয়াতকে নিয়ে কত না পরিকল্পনা করে বসেছিল। রায়েদের মতো এমন একটা ছেলেকে স্বপ্নে দেখেছিল তার মেয়ের জামাই হিসেবে। ভেতরে একরাশ অস্বস্তি ভর করে বসলেও রেহানার চোখের কোণে একটা প্রশান্তি খেলে গেল। এই ছেলেটিকে যদি মৌনতার বদলে তার মেয়ে রিনির পাশে ভাবতে পারে তাহলে অন্তত শান্তি। তবে মনটা একটু খারাপ হলো। শুধু খারাপ না, একটা আশঙ্কা বড়দা, কি আদৌ মৌনতা আর এই ছেলের এই সম্পর্কটা ভাঙবে? না ভাঙলে তো রেহানার স্বপ্ন ভেস্তে যাবে। সবাই যখন রায়েতকে নিয়ে ঘিরে ধরেছে তখন বাড়ির অন্যতম কর্তা রমণী শাহানা এক নিঃশব্দ প্রতিবাদে নিজেকে গুটিয়ে নিলেন। কারো দৃষ্টি না পড়ে এমন সাবলীলয় তিনি রান্নাঘরে ঢুকে পড়লেন। সোজা গিয়ে ফ্রিজ খুলে একে একে ফ্রোজেন আইটেম বের করে আনলেন। নাগেটস, ফিশ ফ্রাই, চিকেন বলস। ব্যস্ত হাতে তেলে ছাড়তে ছাড়তে তার চোখে মুখে ভেসে উঠল চাপা এক অস্বস্তি। এই ফ্যামিলি, এই দীর্ঘদিন পর ফিরে আসা বোন আর তার ছেলেমেয়েরা, হ্যাঁ, শাহানা এখনও মনে মনে তাদের এই ঘরের মেয়ে ভাগ্নি হিসেবেই দেখেন। সেই স্থানটুকু অস্বীকার করেন না। ভাইয়ের বউ হয়ে শেহাতাজের প্রতি দায়িত্ব কিংবা ভাগ্নেদের প্রতি রক্তের সম্পর্ক তাকে বাধ্য করে সৌজন্য রক্ষা করতে। কিন্তু এই ঘরের জামাই শাশুড়ি রূপে তারা কারো অধিকার বহন করে না। এই বিশ্বাস শাহানা নিজের মধ্যে পাথরের মতো গেঁথে ফেলেছেন। আর মৌনতা, তার নিজের মেয়ে, জীবনের কতটা চুর খাইয়ে ছিঁড়ে ফেলা হয়েছে মেয়েটাকে। কখনো পরামর্শ ছাড়াই জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা, আবার কখনো সম্পর্কের আড়ালে নিজস্বতাকে বিসর্জন দেয়া। সব মিলিয়ে মৌনতার জীবনটা যেন ঘরের সবাই মিলে বহুবার খেলনার মতো নাড়াচাড়া করেছে। এইবার আর নয়,
এবার সে চায় মেয়েটা সত্যিকার অর্থেই ঘুরে দাঁড়াক, নিজের জন্য, নিজের অস্তিত্বের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। এই ঘরে আর কাউকে সে মৌনতার জীবনে দখলদার হতে দেবে না, এমনকি যদি সে রায়েত নামধারী জামাইও হয়, যার জন্য আজ সবার চোখে মুখে এত উচ্ছ্বাস, তবুও না। আর একটাই স্বস্তির কথা, নিবিড় চৌধুরী নিজে তাকে জানিয়েছে এই সম্পর্কের দিন শেষ, আর কদিনের মধ্যেই ডিভোর্সের কাগজ চলে আসবে। তবে এই ভিড়ের মধ্যে, এই সময়ে ওরা যে এমন হুট করে দেশে চলে আসবে, এটা শাহানা ভাবেনি। এটা সম্পূর্ণ ভাগ্য নাকি দুর্ভাগ্য, সে এখনই সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে এটুকু নিশ্চিত, রান্নাঘরের উনুনের আঁচের চেয়ে বেশি জ্বলছে তার ভেতরের প্রতিজ্ঞার আগুন। এইবার আর কারো ছায়া পড়তে দেয়া যাবে না মৌনতার জীবনে। শাহানা একমনে ফ্রাই করছে। চুলোর আগুনের তাপ আর কড়াইয়ের তেল ছাটার শব্দে যেন চারপাশ কেমন ঝিমিয়ে পড়েছে। তার মুখে কথা নেই, চোখে মুখে গভীর কিছু ভাবনার ছায়া। এমন সময় সিমি আস্তে করে রান্নাঘরে ঢুকে এলো, সোজা এসে দাঁড়ালো তার পাশে। কিছু বলবি? হ্যাঁ, বল। শাহানার কণ্ঠে নির্লিপ্ত ভঙ্গি, তেলের গন্ধ, ভাজার শব্দ, সব মিলে একটা ভারী নিস্তব্ধতা যেন জমে আছে চারপাশে। সিমি একটু ইতস্তত করল, তার চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। মনের ভেতর ঘুরপাক খাচ্ছে ঘরের ভেতরের জায়গার গাঢ় হিসেবের রেখা। এবার এটা বাহ্যিকভাবে বিশাল হলেও রুমের হিসেবে বড়ই জটিল। দোতলা বাড়ির নিচতলায় রয়েছে একটি প্রশস্ত ড্রয়িং রুম, রান্নাঘরের লাগোয়া ছোট্ট একটা গেস্ট কাম স্টাডি রুম আর লাইব্রেরি। বাকি থাকা রুমটা আমান চৌধুরীর জন্য নির্ধারিত। বয়স আর হুইল চেয়ারের কারণে তার পক্ষে সিঁড়ি ভাঙা অসম্ভব, তাই নিচতলায় থাকার ব্যবস্থা। ওপরতলায় 3 সেলের 3টা রুম, নিজ নিজ নামে বরাদ্দ। তার বাইরে 4টা রুম, একটাতে মৌনতা, আরেকটায় রিনি আর সিমরান একসাথে। 3য় রুমে রিহান, 4র্থ রুমে গেস্ট রুম হিসেবে ধরা হয়, তবে সেটি তুলনামূলক ছোট, খুব আরামদায়ক নয়। আর এখন বাড়িতে নতুন করে যোগ হলো 4 জন অতিথি, শেহাতা, চাপা আর তার 3 সন্তান। সিমির মাথায় সেই মুহূর্তে যেন অঙ্কের অদৃশ্য এক ব্ল্যাকবোর্ড। নাম, রুম, স্বভাব, প্রয়োজন সবটুকু হিসাব করতে গিয়ে কপালে ভাঁজ পড়ে তার। সে জানে এই দায়িত্ব এখন পুরোপুরি বাড়ির ছোট বউ হিসেবে তার কাঁধে এসে পড়েছে। সাদি একটু আগেই বাইরে গেছে, থাকলে ওর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া যেত। আর বাড়ির মেজ বউ রেহানা আপা না, তিনি ব্যস্ত শেহাতা চাপার পিছে পিছে ঘোড়া নিয়ে। আপার সব চিন্তার কেন্দ্রবিন্দু এখন কেমন করে সেই বিদেশ ফেরত বোনকে সন্তুষ্ট রাখা যায়। আর বড় আপা মানে শাহানা, তিনি যে নিজেকে সরিয়ে নিয়েছেন কাজের অজুহাতে, আর সিমি জানে সেটা নিছক রান্নাঘরের দায়িত্ব পালনের জন্য নয়। তার অবচেতন মন এখনও আটকে আছে ওই ছেলেটা রায়েদের মুখে, যার কথা ভেবে আপা এখনও দিশেহারা হয়ে রান্নাঘরের দেয়ালে মাথা গুঁজে আছেন। এই পরিস্থিতিতে ঘরের রুমের হিসাবটা এখন পুরোপুরি সিমির কাঁধে। সিমি নিজের কপালে আলতো করে এক হাত ঠেকায়, বুঝে গেছে কোনো দিক থেকে সহায়তা মিলবে না। অথচ অতিথিরা বহু পথ পেরিয়ে অন্য দেশ থেকে এসেছে, বিশ্রাম তো প্রয়োজন হবেই, তবু সব কিছু সামলাতে হবে তাকেই। এখন রুম খালি আছে 2টো, একটা মৌনতা নিজস্ব রুম, যেটা বিছানাপত্তর সব আগের মতোই গোছানো সাজানো, আর একটা ছোট্ট গেস্ট রুম, খুব কমফোর্টেবল নয়। নুরা চঞ্চল, প্রাণবন্ত, ওকে রিনি সিমরানের সঙ্গে রাখা যেতে পারে। আয়াত কৌতূহলী, সহজে মিশে যাওয়ার মতো স্বভাব, রিহানের সঙ্গে মানিয়ে নিতে পারবে অন্তত সিমি তাই মনে করে। কিন্তু রায়েত বড় ছেলে হওয়া সত্ত্বেও তার ব্যবহার বেশ আলাদা। শুরু থেকেই সে যেন গা ঝাড়া দিয়ে চারপাশের সব কিছু ঝেঁটিয়ে ফেলার চেষ্টা করছে। কারোর সঙ্গে চোখে চোখ রাখতে চায় না, যেন এই পরিবেশে তার পরিচিত জগতের সঙ্গে মেলে না। তার চোখে মুখে একটা অভ্যস্ত বিরক্তি, অসন্তোষ। গেস্ট রুমটার তাকে দেওয়া মানে পরিস্থিতি আরও জটিল করে তোলা। মৌনতার রুমটা আপাতত ওর জন্য পারফেক্ট। পরিপাটি, যথেষ্ট প্রশস্ত, আর ওর মতো রিজার্ভ একজনের জন্য নিরিবিলি পরিবেশ। এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আপাতত উপায় নেই। সিমি মনে মনে চিন্তা করে নেয়, পরে যদি মৌনতা হঠাৎ করে ফিরে আসে, তাহলে সাদিকে হয়তো ড্রয়িং রুমে সাময়িক রেখে মৌনতাকে নিজের রুমে তুলে নিতে পারবে। আর বাকি থাকা গেস্ট রুমটা শেহাতা চাপার। সব ভাবনাগুলো তার মাথার মধ্যে এক নিঃশ্বাসে ঘুরপাক খেয়ে আবার থিতু হলো।
তারপর ধীরে মাথা নিচু করে শাহানার দিকে তাকালো, মুখে হালকা কণ্ঠে বলল, আপা, রুমগুলো নিয়ে একটু কথা ছিল। শাহানা যেন তার কথাটা শুনেও শুনল না। তেলে ফিসফিস শব্দে ফ্রাইগুলো উল্টে পাল্টে যাচ্ছে, আর সিমির ভেতরে চাপা দুশ্চিন্তা গাঢ় হতে থাকছে। শাহানা নীরবে ফ্রাই থেকে তুলে আনা নাস্তার বাটি সিমির হাতে বাড়িয়ে দেয়, নে, এসব দিয়ে আয়। তার গলায় কোনো তাড়াহুড়ো নেই, চোখে স্থির অথচ অনমনীয় এক ধরনের ক্লান্তি। সিমি বাটি হাতে নিয়ে কাজ ঝাঁকে বলে, আপা, রুমগুলো কীভাবে ম্যানেজ করবো বুঝতে পারছি না। শাহানা চুলার আগুনে চোখ রাখে, যেন আলোচনার ভেতরেই কোনো উত্তরের খোঁজ পায়। গেস্ট রুমটা সে হাতা চাপাকে দে। তার গলায় বিরক্তি না থাকলেও অনাগ্রহ স্পষ্ট। আর বাকিরা? সিমি একটু জোরেই বলে ফেলে, মৌনতার রুমটা তো বেশ পরিষ্কার গোছানো, ভাবছি রায়েত ছেলেটাকে ওই রুমটাই দেই। শাহানা হঠাৎ করে ঘুরে দাঁড়ায়, চোখে একরকম ঝলকানো তীক্ষ্ণ দৃষ্টি, আর সে দৃষ্টি সিমির গায়ে যেন ছ্যাঁকা দিয়ে যায়। ওই ছেলেকে মৌনতার রুম ভুলেও না। কথাটা মুখে না বললেও শাহানার চোখে ঝরে পড়ে প্রতিরোধ, অপমান আর অভিমান মেশানো আগুন। মৌনতার রুমে বিশেষ কিছু নেই জানে সে, তবু কিছু জিনিস থাকে যা কেবল নিজস্ব, যার জায়গায় কেউ নিতে পারে না। আর সেই জায়গায় ওই ছেলেটি। সিমি একটু গুটিয়ে গিয়ে মিনমিন করে বলে, সেহাত আজ আপা বলল উনি যেমন তেমন করে থাকতে পারবেন, কিন্তু ওনার বড় ছেলে রায়েত, সে শুধু দুদিনের জন্য এসেছে, ওকে যেন একটা ভালো নিরিবিলি গোছানো রুম দেই। সেদিক দিয়ে মৌনতার রুমটাতে একদম পারফেক্ট আপা। উনি বললেন ছেলেটা 2 দিন পরে ফিরে যাওয়ার টিকিট নিয়ে এসেছে, 2টা দিন থাকবে শুধু। শাহানা মুখ ফিরিয়ে আবার কড়াইয়ের দিকে মন দিল, তার চোখে ধিকি ধিকি আগুন জ্বলতে থাকে। শাহানা কণ্ঠে তাচ্ছিল্য ফুটিয়ে শুধায়, 2 দিনের জন্য নানার বাড়ি ঘুরতে এসেছে? তাই তো বলল। রুমের বিষয়টা সেহেতা চাপা মুখ ফুটে অনুরোধ করেছেন, আসলে এখন তো আর নাও করা যায় না। শাহানা বেশ কিছুক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে থাকে, চারপাশে শুধু তেলের কড়কড় শব্দ। রান্নাঘরের জানালা দিয়ে আলো এসে পড়েছে তার মুখে, মুখটা আরাম নয়, অস্থিরতায় আঁকা। মাথার ভেতর মনে হয় তীব্রভাবে হিসাব করছে, রুমের হিসাব নয়, সম্পর্কের, স্মৃতির, দায়িত্বের। কিছুক্ষণ পর হঠাৎ ঠান্ডা গলায় শুধায়, যদি মৌনতা ফিরে আসে? সিমি এক মুহূর্ত দম নিল, তারপর হালকা হেসে বলল, ওর তো পরীক্ষা চলছে, ফিরলেও 2 দিনের বেশি হবে না, আর ফিরলেও আমি ওকে আমার সঙ্গে রাখবো, সাদি ড্রয়িং রুমে সামলে নেবে। শাহানা এক দৃষ্টিতে কড়াইয়ের ভাজা আলুতে চোখ রাখে, দীর্ঘশ্বাস না ফেলে বলল, ঠিক আছে। তবু তার গলায় এক ধরনের স্থবিরতা রয়ে গেল, যেন এই ঠিক আছে একরকম আত্মসমর্পণ, অথবা সময়ের কাছে মেনে নেয়া একটা চুপচাপ পরাজয়। বেলা 11টা। মৌনতা গাড়ি থেকে নামতেই ব্যাগটা কাঁধে ঝুলিয়ে এক দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। দাদাজান তাকে শাসনে রাখলেও মানুষটার শাসনের অধীনে থাকতে থাকতে ওনার প্রতি আলাদা একটা মায়াবোধ কাজ করে। সেই মায়াটুকু যেন সময়ের সঙ্গেই আরও দৃঢ় হয়েছে। চোখের সামনে বাড়ির মেইন গেটটা ভেসে উঠতেই তার বুকের ভেতর কেমন ছটফট শুরু হলো। কি এক অস্থির টান, কোনো কিছুই তাকে এখন থামাতে পারবে না। ফটক পেরিয়ে সে চোখে পড়ল এক ঝাঁক চেনা মুখ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পুরনো বাড়ির মানুষজন। এই মুহূর্তে কাউকেই তার কাছে জরুরি মনে হলো না। কারোর সাথে চোখাচোখি না করে সে সোজা এগিয়ে গেল দাদাজানের ঘরের দিকে, যেন পুরো পৃথিবীকে পাশ কাটিয়ে সে শুধু একজন মানুষকে খুঁজছে, যার অস্তিত্ব তার ছোটবেলার মতো এখনও তাকে আগলে রাখে। দাদাজানের ঘরের দিকে ছুটে যেতে গিয়ে হঠাৎ দরজার কিনারায় এক শক্ত বাধায় ধাক্কা খেয়ে পিছলে পড়তে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল মৌনতা। মুহূর্তটা যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার শরীরের গঠন এতটাই বিশাল আর দৃঢ় মনে হলো, যেন দেয়ালের সাথে ধাক্কা খেল। তার উপর ছেলেটা ঠোঁটের কোণ বেঁকে এক বিষণ্ণ নির্দয় শব্দ বেরিয়ে এলো, ডিসগাস্টিং। শব্দটা যেন নিঃশব্দ একটা থাপ্পড় হয়ে এসে মৌনতার বুকের মাঝখানে আঘাত করলো। সে কাঁপা কাঁপা চোখ তুলে তাকালো ছেলেটার দিকে, কিন্তু চোখে চোখ রাখার আগে সে দ্রুত পেছন ঘুরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যেতে লাগলো। মাথা নিচু, গা ঘেঁষে গা চলে গেল, কিন্তু পায়ের শব্দে একটা অহংকার লুকিয়ে। মৌনতা থমকে দাঁড়ালো। তার নিজের বাড়ির মধ্যে ঢুকেই কেউ তাকে ডিসগাস্টিং বলবে, এই অভিজ্ঞতা তার একেবারেই নতুন। আর এই ছেলেটা, এই গড়নের, এই রকম ছেলেকে সে কখনো দেখেনি আগে। কে হতে পারে এই লোক? অতিথি, আত্মীয়,
যেই হোক না কেন, অথচ আচরণে এক চিলতে ভদ্রতাও নেই। কি সাহস! মৌনতা গলায় জমে থাকা গিলতে না পারা অপমান নিয়ে দাঁড়িয়েছিল। তবে ঠিক তখনই রুমের ভেতর থেকে এক ধরনের কান্নার গুনগুন আওয়াজ কানে আসতেই তার মন ঘুরে গেল দাদাজান। আর দেরি না করে সে পা বাড়ালো দরজার দিকে। রুমে ঢুকে তার চোখ আটকে গেল দৃশ্যপটে। দাদাজানের বিছানার পাশে বসে থাকা তিনটি অচেনা মুখ। কেউ কাঁদছে, কেউ মাথা নিচু করে বসে, কেউ মুঠোফোনে কী যেন দেখছে। তারা সবাই যেন বাইরের দেশের আলো হায় গড়া মানুষ। তাদের মুখের রেখার ভিন্নতা, বসার ভঙ্গিতে দূরত্ব, মৌনতা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এই মানুষগুলো কারা? এর আগে তো এদের কাউকে সে কখনো এ বাড়িতে দেখেনি। তার বুকের ভেতর চাপা কৌতূহল, একরাশ উদ্বেগ নিয়ে ধীরে ধীরে সে রুমের আরও একটু গভীরে পা রাখে। রাত নিঃশব্দে রুমে ফিরে এলো। দরজা খুলতেই তার চোখে পড়ল অচেনা এক পরিপাটি ঘর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম এক আয়োজন। দেয়ালের হালকা রঙের মাঝে সাদামাটা সৌন্দর্য। একপাশে ছোট্ট বুক সেলফ, যার ওপর কিছু পুরনো বই ছড়িয়ে আছে। আর ব্যালকনির পাশে রাখা দোলনাটা যেন পুরো ঘরের সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। রাত আরেকটু এগিয়ে যেতেই এক পলকে চোখে পড়ল ব্যালকনির কিনারায় রাখা নাম না জানা কোনো সাদা ফুলের গাছ। কেমন একটা ঘ্রাণ ছড়িয়ে আছে ঘর জুড়ে। রাত চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা পর্যবেক্ষণ করলো। ঘরের প্রতিটি কোণ ছুঁয়ে আছে কোনো এক রুচি সম্পূর্ণ মাটির কাছাকাছি থাকা মানুষের ছায়া। তার নিজের অজান্তেই মনে হলো ঘর যার সে বুঝি ভীষণ গোছানো কেউ। ব্যালকনির দিকটায় পা বাড়াতে গিয়েও থমকে গেল সে। একটা অস্বস্তি এসে জমা হলো মনে। এ আচরণ তার স্বভাব সিদ্ধ নয়। সে তো এখানে কেবল দুদিনের অতিথি, অন্যের ঘরে এসে এভাবে চুপি চুপি সব কিছু দেখা, এটা তো তার চরিত্রের সঙ্গে যায় না। বুকে অনুচ্চ স্বরে ধাক্কা দিল ভদ্রতার এক কঠিন কাঁটা। রাত খাটের কাছে ফিরে এলো। নিজের পরনের ব্লেজারটা টেনে খুলে বিছানায় ফেলে দিল সে। মুহূর্তে গা থেকে ক্লান্তির একটা ভার যেন খুলে পড়ল। দীর্ঘ ভ্রমণ শেষে শরীর কেমন ভারী হয়ে আছে। আর তার উপর সেই বাড়িতে এসে পা দিতেই পড়েছে সেই নানাজান নামক এক অনুচ্চ উচ্চতায় বসে থাকা সম্পর্কের দায়ে। একটা স্ট্যাচুর মতো গত কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেই নানাজানের রুমে, নীরব অভিমানের বেদি মূলে। উনি কিছু বলেননি, অথচ মুখের রেখা আর চোখের অভিমানেই অনেক কিছু বলে ফেলেছেন। রায় দোনা সে নীরব চাপ সইতে পারেনি। মায়ের অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেই সরে এসেছিল রুম থেকে। এই মন রক্ষা সম্পর্কের দায় আমি পারি না মা, মনে মনে কথাটা বলে রুম থেকে বেরিয়ে এসেছে সে। সেহাত আজ পিছু ফিরে ছেলেকে আটকাতে চেয়েছে। মনের ভাষা বুঝে আর আটকায়নি। রায়দের সময়ের দাম আছে, তার প্ল্যান ক্যাজুয়াল, সব কিছু নিয়ম মাফিকই চলে। সে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে একটা ঠান্ডা গোসল দরকার, মাথাটা পরিষ্কার করা দরকার। গোসল সেরে একটু ঘুম, তারপর আবার কাজ। পেন্ডিংয়ে থাকা দায়িত্বগুলো তাকে বসে থাকতে দিবে না। দুদিন, কেবল 2 দিন, ততদিন এই বাড়ির সমস্ত নিয়ম নীতিকে একপাশে রেখে নিজেকে চালিয়ে নিতে হবে। মনতে ভিড় পায়ে আমান চৌধুরী রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতর নিঃশব্দতা, কেবল মাঝে মাঝে বাতাসে ভেসে আসা ঔষধ আর অজানা ক্লিনিক্যাল গন্ধ। আমান চৌধুরী শুয়ে আছেন নীরবে, চোখ বন্ধ, যেন সমস্ত পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। ক্লান্ত, নীরব এক প্রতিচ্ছবি যেন। মৌনতার মায়া হলো, সে নিঃশব্দে তার দিকে এগিয়ে গেল। চোখ আটকে গেল আমান চৌধুরীর ডান হাতে। সেখানে ওই অপরিচিত মহিলা তার হাতটি ধরে বসে আছেন। কিন্তু আমান চৌধুরী মুখ ফিরিয়ে রেখেছেন বিপরীত দিকে। নিঃশব্দ অভিমান মিশে আছে তার শরীরী ভঙ্গিতে। তবু সে দৃশ্য একটা অতল ক্লান্তি আর দীর্ঘ বছরের গোমট অভিমান যেন উপচে পড়ে আছে বাতাসে। মৌনতা মহিলাটার পিছন ঘুরে দাঁড়ালো ধীরে। নিজের অভ্যস্ত কণ্ঠে হাত ছুঁয়ে ডাক দিল, দাদাজান। আমান চৌধুরীর চোখের পলকে খুব একটা নড়াচড়া দেখা গেল না। কোনো স্পষ্ট প্রতিক্রিয়া নেই, যেন কণ্ঠটা তিনি চিনছেন ঠিকই, তবু সবার উপর জনে জনে অভিমান এখনও জায়গা ছাড়ছে না। মৌনতার ডাকে আমান চৌধুরীর কোনো ভ্রুক্ষেপ না হলেও কিন্তু পাশে থাকা মহিলাটার মধ্যে তীব্র সাড়া দেখা দিল। তিনি পিছু ফিরে তাকালেন। পিছু ফিরে তাকাতেই শেহাতাজের চোখ দুটো বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সাদা নীল মিশ্রণের 3 পিসে পরিপাটি, মাথা ঢাকা সাদা ওড়নায়। ভেতর থেকে 2-1টা চুল এলোমেলোভাবে কপালের ওপর উপচে পড়ছে।
শ্যামবর্ণ গড়নের মেয়েটা মৃদু আলোর নিচে অসম্ভব সুশ্রী লাগছে। এক ধরনের উজ্জ্বল্য তার মধ্যে আছে, যেটা উচ্চারণ করা যায় না, কেবল অনুভব করা যায়। শেহাতাজ চুপচাপ তাকিয়ে রইল কিছু সময়। এই মেয়েটিকে সে চিনে না, আগে কখনো দেখেনি, তবু অজানা কোনো কারণে চোখ নামাতে পারছে না, যদিও শান্ত স্বরে প্রশ্ন করে, তুমি কে? মনতা মুহূর্তে অস্বস্তিতে পড়ে গেল। আজ সব কিছুর তার বিরুদ্ধে কাজ করছে। এই বাড়িতে সে বড় হয়েছে, এই ঘরের প্রতিটি দেয়াল, জানালা, এমনকি কার্নিশে জমে থাকা ধুলোতেও তার পরিচয় লেগে আছে। সেই ঘরেই এখন কেউ তাকে প্রশ্ন করছে, তুমি কে? আরও বিস্ময়কর, কিছুক্ষণ আগেই সেই অচেনা ছেলেটা তাকে ডিসগাস্টিং বলে এড়িয়ে চলে গেছে। নিজের ঘরে এমন পরিস্থিতির সম্মুখীন মৌনতা এই প্রথম বোধহয় পড়ল। মৌনতার কণ্ঠে একই প্রশ্ন এসে ঠেকল। সে উচ্চারণ করল, আপনারাই বা কে? এটা বলা তার স্বভাব নয়। তার ভেতরটা ছটফট করল। সে নিজেকে সামলে নিল, চোখ নামিয়ে মাথার ওড়নাটা ভদ্রতার খাতিরে খানিকটা টেনে নিয়ে সালাম দিল। তারপর শান্ত ধীরভাষী কণ্ঠে উত্তর দিল, আমি এই ঘরের মেয়ে। শেহাতাজ থমকে গেল। মেয়েটার মুখটা মন দিয়ে দেখল এবার। তাদের আসার পর এই মেয়েটির সঙ্গে তার তো দেখাই হয়নি, তবু এই চোখ, এই নাকঠোঁটের কাঠামো তার ভেতরে কোথাও যেন চিনে নেওয়ার সাড়া পড়ে। মেয়েটির চোখের গভীরে যে মায়া আছে, তা কি শুধুই আত্মীয়তার, নাকি অভিমানে হারিয়ে যাওয়া সময়ের শিকড় ধরে সে এসে দাঁড়িয়েছে এই ঘরে? স্মৃতি হাতড়াতে গিয়ে হঠাৎই মনে পড়ে গেল, আসার পর থেকে এই ঘরের বড় মেয়ে মৌনতার সাথে তার দেখা হয়নি, যাকে শেষবার দেখেছিল সেই ছোট্ট সদ্য ভূমিষ্ঠ অবস্থায় এবং যার সাথে আরও একটা সম্পর্ক যোগ হয়েছে। তাহলে কি এটা সেই মেয়ে মৌনতা? শেহাতাজ একটু এগিয়ে এলো, এরপর প্রশ্ন করলো, তোমার নাম কি? মৌনতা চোখ তুলে তাকালো। এক মুহূর্ত চোখাচোখি হলো, তারপর ধীর স্বরে প্রত্যুত্তর করলো, মৌনতা। শব্দটা যেন শেহাতাজের ভেতরে কোথাও গিয়ে ঠেকল। একটা স্নিগ্ধ ঢেউ হেসে ভিজিয়ে দিল অনেক বছর আগের জমাট বাঁধা স্মৃতিগুলো। মৌনতা? শেহাতাজ আপনা আপনি উচ্চারণ করলো সেই নাম। তার ঠোঁট থেকে নামটি ঝরে পড়তে তার দু সন্তান নূরা ও আয়েত একসাথে চোখ বড় করে তাকালো। চোখে বিস্ময় আর অদ্ভুত একটা মোহ। মাত্র কিছু সময় আগেই সিমরানদের কাছ থেকে তারা জেনেছে তাদের ভাইয়ের বউ এই বাড়িতে থাকে না, সে অন্য জেলায় থাকে পড়াশোনার কারণে। তারা শুনেছে ভাবি বলে পরিচিত সেই মেয়ের নাম মৌনতা, কিন্তু এখনও সরাসরি দেখা হয়নি তার সঙ্গে। সিমরানরা শুধু নামটা বলেছিল, আর বলেছিল চুপচাপ নিজের জগতে থাকা মায়াময় একটা মেয়ে। ওদের মোবাইল ঘাটতে গিয়েও ছবি দেখার সুযোগ হয়নি। ছবি দেখতে যাবে ঠিক তখনই আমান চৌধুরীর ডাকে তাদের মাকে অনুসরণ করতে হয়েছে রুমের ভেতর। আর এখন তারা দাঁড়িয়ে আছে একেবারে সামনে, সেই মৌনতা নামধারী মেয়েটিকে দেখছে। এতক্ষণ যার পরিচয় ছিল শুধুই গল্পে, এবং এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে হয়তো মোবাইলের ছবি দেখলেও তারা বাস্তবের এই সৌন্দর্য বুঝে উঠতে পারত না। শ্যামবর্ণ মেয়েটাও যে এতটা পবিত্রতার ছায়া বয়ে আনতে পারে, তার চাহনিতে যে এতটা নম্র দৃঢ় কোনো ভাষা লেখা থাকতে পারে, তা তারা আগে কখনো কল্পনা করেনি। নূরা ও আয়েদের চোখে মুখে স্পষ্ট চমক আর নতুন করে রচিত হওয়া শ্রদ্ধাবোধের ছাপ। তাদের চোখে সেই চিরচেনা সাদা ধলা বাহ্যিক সৌন্দর্য প্রধান পুতুল মেয়েদের ধারণা এক মুহূর্তে হোঁচট খেল। এ যেন কোনো পরীর উপস্থিতি নয়, বরং এক গভীর শুদ্ধতার, একটা শান্ত অথচ দৃষ্টি আটকে রাখা সৌন্দর্যের, যার সাথে কিছু তুলনা চলে না। যদি সামনে না দেখতো তবে হয়তো তারা আগের মতোই বিশ্বাস করত সৌন্দর্য মানে গায়ের রং। কিন্তু এখন দাঁড়িয়ে আছে এমন এক মেয়ের সামনে যার শ্যামবর্ণ গায়ে আলাদা এক আলো, নতুন সংজ্ঞা পেল সৌন্দর্য কাকে বলে। মৌনতা একটানা তাকিয়ে থেকে অবশেষে জিজ্ঞেস করলো, আপনারা? শেহাতাজ হাসি মুখে জবাব দিলেন, আমিও এই ঘরের মেয়ে, তবে তোমার এক ধাপ উপরের জেনারেশনের, তোমার ফু। বলতে বলতে পেছন থেকে শাহানা এসে থেমে দাঁড়ালেন। শেহাতাজের কণ্ঠ থেমে গেল, ঠোঁট টেনে আনলেন একটি সংক্ষিপ্ত হাসি। হয়তো সে হাসির অর্থ বোঝা কঠিন, হয়তো তা ছিল অতীত স্মৃতির চাপা গন্ধে ভেজা। মৌনতা আর একটা প্রশ্ন করতেই যাবে, ঠিক তখনই শাহানা দ্রুত পায়ে এগিয়ে এসে মেয়েকে নিজের দিকে টেনে নিলেন। তার চোখে একটা অদ্ভুত উদ্বেগ। হঠাৎ করেই যেন ভেতরে ভেতরে কাঁপতে লাগলেন তিনি। আসলে শাহানা ভয় পাচ্ছেন এই অচেনা অথচ রক্ত সম্পর্কের মানুষগুলো এসে তার মেয়েটিকে নিয়ে যাবে না তো।
তারা একে একে ফিরছে, পুরনো অতীতের দরজাগুলো খুলছে, কিন্তু তাতে তো তার মেয়ের সুখের কোনো নিশ্চয়তা নেই। শাহানা জানে নিবিড় চৌধুরী ফিরতে রাত দেরি হবে, ততক্ষণ মেয়েটিকে তাকে আগলে রাখতে হবে, চোখের আড়াল হতে দেয়া যাবে না। তার বুকের ভেতরটা যেন একটা অদৃশ্য লড়াইয়ে ডুবে আছে, ভয়, অভিমান আর একটা অচেনা প্রতিযোগিতায়, যেখানে জড়িয়ে আছে নিজের মেয়ের ভবিষ্যৎ। রায়দের গরম লাগছে ভীষণ, মাথাটা যেন ঝিম ধরে এসেছে। সে ধীরে পা টেনে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসতে শরীরটাকে আরও অবসন্ন লাগতে থাকে। কতবার দেশ বিদেশে জার্নি করেছে সে, কখনো এমন লাগেনি, কিন্তু আজ যেন ক্লান্তির ভারে শরীর মন দুটোই একসাথে হাল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে একটা ঘুম না হলে তার পক্ষে ঠিকভাবে চিন্তা করা সম্ভব না। সে জানালার দিকে এগিয়ে গিয়ে পর্দাগুলো ভালো করে টেনে দেয়। তার একটা অভ্যাস আছে, ঘুমাতে হলে রুমটা অন্ধকার চাই। ঝাঁঝালো কোনো আলো কিংবা জানালার ফাঁক দিয়ে আসা সূক্ষ্ম আলোতেও তার ঘুম হয় না। সব কিছু নিখুঁতভাবে গুছিয়ে নিয়ে খাটে শুয়ে পড়ে। যেমন তেমন খাটে সে কখনো শোয় না, কিন্তু এই খাটটা আলাদা, বেশ পরিষ্কার, পরিপাটি। বোঝাই যাচ্ছে রুমের প্রতিটি কিছুতেই যত্ন আর রুচির ছাপ, সব কিছুই নতুন নতুন। ঘুম আসতে সময় লাগে না। চোখ বুজে সে শরীরটাকে ধীরে গা ভাসাতে দেয় ঘুমের দিকে। ঠিক তখনই রুমের দরজা খোলার আওয়াজ হয়। মনে হচ্ছে বাইরে থেকে কেউ লক খোলার জন্য চাবি ঘোরাচ্ছে। রায়দের কান সজাগ হয়ে উঠল। কিসের ঘর? কারোর কোনো ম্যানার্স নেই। হুটহাট রুমে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। তার ভাবনার মুহূর্তে কট করে দরজাটা খুলে গেল। রায়ত সব উপলব্ধি করতে পারল, কিন্তু বিরক্তিতে চোখ খুলল না, মুখও ঘোরালো না, গা স্থির এলিয়ে রেখেই গোজালো স্বরে বলে উঠল, হু? ডোন্ট ডিস্টার্ব প্লিজ। মৌনতা থমকে দাঁড়ায়। এটা তার নিজস্ব রুম, অথচ অন্ধকারে ডুবে আছে, পর্দা টানা। তার পরিচিত রুমের এমন অচেনা চেহারায় সে গা শিউরে ওঠে। আলতো চোখে তাকিয়ে দেখে খাটে কেউ শুয়ে আছে, তা আবার একজন পুরুষ। মৌনতার বুক ধক করে ওঠে। এই কি দেখছে সে? ঘরের এক কোণ থেকে হালকা আলো এসে পড়েছে খাটের এক প্রান্তে। তার মধ্যেই সে অচেনা, নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে থাকা মানুষটার কোনো হেলদোল নেই। মৌনতা বোকা বোকা চাহনিতে স্থির দাঁড়িয়ে রইল। তার ভাবনার মাঝে দ্বিতীয়বার সেই গম্ভীর স্বর শোনা গেল, ডোন্ট ডিস্টার্ব, প্লিজ গেট লস্ট। মৌনতা ভয় মিশ্রিত বিস্ময়ে দাঁড়িয়ে থাকে। তার সব কিছু বুঝে উঠতে সময় লাগে। ওই পাশ থেকে দীর্ঘক্ষণ কোনো জবাব না পেয়ে রায়ের দ্বিতীয়বার বিরক্ত ভরা কণ্ঠে প্রশ্ন স্বরে, কে? মৌনতা কাঁপা কাঁপা স্বরে উল্টো প্রশ্ন করে, আপনি কে? আপনি কে? মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসাতেই রায়দের ভুরু কুঁচকে গেল। বিরক্তি যেন মুখে লেপ্টে উঠল। এটা কেমন জায়গা? কোনো প্রাইভেসি, ম্যানার্স কিছু নেই। নিজের পার্সোনাল স্পেসে এই ধরনের হঠাৎ হানা সে একেবারে সহ্য করতে পারে না। অসন্তুষ্ট মুখে সে ধীরে শোয়া থেকে উঠে বসল। শরীরে ভার যেন কিছুটা ঝেড়ে ফেলল সে। তারপর পায়ের নিচে স্লিপার গলিয়ে কয়েক পা এগোতেই মৌনতা ফট করে আলো জ্বালিয়ে দেয়। আলোর তীব্রতা রায়দের চোখে ধাক্কা লাগলো। তার দৃষ্টি আটকে যায় দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মৌনতা ফট করে আবার লাইট নিভিয়ে দেয়, কিন্তু রায়দের দৃষ্টি আটকে যায় হালকা আলো আধারিতে দাঁড়িয়ে থাকা সেই অচেনা মেয়েটির দিকে। পর্দার ফাঁক গলে আসা আলোক রেখায় মেয়েটির গায়ের সাদা নীল মিশ্রণের থ্রি পিসটা যেন অদ্ভুত শান্ত ছায়া হয়ে উঠেছে। মেয়েটির ওড়নাটা এক পাশে ঝুলে পড়েছে, যেন কিছুক্ষণের জন্য ঘরটা নিজস্ব ভেবেই সেটি খুলে নিয়েছিল। রায়দের চোখ আটকে গেল। অচেনা, অথচ এমনভাবে দাঁড়িয়ে থাকা যেন এই ঘর তার, এই জায়গা তার চেনা। মুহূর্তের ভেতরেই সে চোখ নামিয়ে নিল। একটা অস্বস্তি যেন গলা জড়িয়ে ধরল। আর তার সে নির্লিপ্ত চোখ সরাতেই মৌনতা হকচকে ওড়নাটা টেনে মাথায় ঢেকে ফেলল। চুলগুলো কপাল ছেয়ে পড়ছিল, দ্রুত হাত দিয়ে সেগুলো গুছিয়ে নিল। তার রুমে অচেনা এক যুবক। মৌনতার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এই রুমে, এই বিছানায়, এই অন্ধকারে এই পুরুষ এলো কোথা থেকে? দুজনেই দাঁড়িয়ে, কেউ মুখে কিছু বলছে না, কিন্তু দুজনের দৃষ্টি যেন একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। মৌনতা দ্বিতীয়বার প্রশ্ন করল, আপনি কে? আমি কে মানে? রায়ত ভুরু কুঁচকে তাকালো, কণ্ঠে বিরক্তির ছায়া। এই ঘরটা আমাকে থাকতে দেওয়া হয়েছে। মৌনতা চোখ মেলে চাইল, কিন্তু এটা তো আমার ঘর। রায়ত এবার পুরোপুরি মুখ ঘুরিয়ে তাকালো তার দিকে। মানে কি, আপনি কে? মৌনতার ঠোঁট কাঁপল। তার রুমে এসে তাকে জিজ্ঞেস করছে সে কে। মৌনতা নিজেকে সামলে প্রত্যুত্তর করলো, মৌনতা আপনি?
রায়েত চিনল না, কারণ এই ফ্যামিলির কারোর সম্পর্কে সে কিছু জানে না। তবু কেমন যেন হালকাভাবে চোখের পাতা কাঁপল তার। তারপর ঠোঁটের কোণ থেকে অদ্ভুতভাবে নামটা ছিটকে এলো, রায়েদ, রায়েদ ফাইজান। মৌনতা থমকে দাঁড়ালো, চোখ মেলে তাকালো সামনে থাকা সে অচেনা পুরুষটির দিকে, যাকে সমাজ তার স্বামী নামে চিহ্নিত করেছে। এক দৃষ্টিতে তাকে রইল সে সুদর্শন। এই এক শব্দেই পুরুষটিকে বর্ণনা করা যায়, হয়তো যথেষ্ট নয়। বাইরের আবহাওয়ার এই মানুষটি এতটা রুচিশীল ও মুগ্ধকর হয়েও মৌনতার কাছে অভিশাপ। মুখ খুলে কিছু বলতে চাইল সে, ঠোঁট সামান্য কাঁপল, কিন্তু শব্দেরা গলার কাছেই গুমড়ে ফিরে গেল। কণ্ঠ শুকিয়ে এলো, বুকের গভীরে হু হু করে উঠল এক শূন্যতা, নিঃশব্দ প্রলয় সম। সে দাঁড়িয়ে রইল, নড়ল না, কেবল দৃষ্টিতে আর ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন ছোট চাচি প্রথমবার বলেছিলেন তার বরের নাম রায়েদ ফাইজান। রায়েদ, এই একটিমাত্র নাম এক অচেনা পুরুষের নাম হয়েও কি নিদারুণ প্রভাব ফেলেছিল তার জীবনে। এই একটা নাম, একটা মানুষ, যার জন্য সে রাত দিন এক করে কেঁদেছিল। এই বাড়ির প্রতিটি রাত, প্রতিটি নির্জন দেয়াল সাক্ষী কত কান্না জমা হয়েছিল তার বালিশে। একটা সময় সব সম্পর্ককে দূরে সরিয়ে রেখেছিল শুধু এই এক অচেনা মানুষটার কারণে। তার নরম হৃদয়টাকে পাথরে পরিণত করে দিয়েছিল সে। মানুষটা ছিল না, তবু কি প্রবল উপস্থিতি রেখে গিয়েছিল, তার কোমল হৃদয়টাকে শক্ত পাথরের মতো কঠিন করে তুলেছিল। এখন আর সে তেমন সহজে গলে না। হয়তো এই সম্পর্কটা রায়দের ইচ্ছেতে হয়নি, হয়তো মানুষটার কোনো দোষ নেই, কিন্তু মৌনতার দোষী বা কী ছিল? তাকে তো জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই অচেনা বিয়েতে। একবার কি কেউ তাকে বোঝার চেষ্টা করেছে? দোষ না থাকা সত্ত্বেও মৌনতাকে হারাতে হয়েছিল নিজের পরিচিত জগৎ, পরিবার, আপনজন সব। কিন্তু এই মানুষটা দিব্যি বেঁচে ছিল, আর মৌনতা ছায়ার মতো টিকে থাকা লড়াইয়ে ব্যতিব্যস্ত ছিল। অন্তত একবার যদি সে যোগাযোগ করত, যদি একটু হলেও কিছু বলতো, তাহলে হয়তো এতটুকু আশার আলো ধরে মৌনতা নতুন করে বাঁচতে পারত। রাদের মুখের দিকে তাকে হঠাৎ মৌনতার ভিতর তীব্র এক বিদ্রোহ জন্ম নিল। তার জীবনের অভিশাপ রূপে সেই মানুষটা তার বিছানায়, তার রুমে, এমন স্বাভাবিক ভঙ্গিতে, এটা ভাবতেই মৌনতার রাগ দ্বিগুণ হলো। যদি এটা নিছক একটা ভুল বোঝাবুঝি হতে পারত, যদি এই বিছানায় থাকা মানুষটা রায়েদ ফাইজান না হতো, মুহূর্তে কণ্ঠে ক্ষোভ, অভিমান আর দীর্ঘদিনের ঘৃণা গেথে মৌনতা চেঁচিয়ে উঠল, আপনি এখানে কেন? রায়েদ চমকে উঠল। ভদ্রতার আড়ালে ঢাকা মেয়েটার হঠাৎ এমন তেজি আচরণে সে স্তব্ধ হয়ে গেল। সে একটু এগিয়ে এলো, কিছু বলবে কিনা ভাবছে, ঠিক তখনই পাশের রুম থেকে সিমি যাচ্ছিল। শাহানার কাছ থেকে সে শুনেছে মৌনতা ফিরেছে। মৌনতাকে খুঁজতে এসে দরজার ভেতর থেকে অদ্ভুত শব্দে কেঁপে উঠল, শুনল। তার বুক ধরাস করে উঠল, ছুটে এসে রুমের দরজা ঠেলেই খুলে ফেলল। ভেতরের দৃশ্যটা দেখে সে হতবাক। দুই মেরুর দুই মানুষ মুখোমুখি দাঁড়িয়ে, একজনের চোখে তীব্র ঘৃণা, আরেকজনের মুখে বিস্ময় আর বোঝার চেষ্টায় একরাশ দৃষ্টির ভার। এখন কি করবে সে, কিভাবে সামাল দেবে এই মুহূর্তকে? মৌনতা! সিমির ডাকে সাড়া না দিয়ে মৌনতা ঘুরে দাঁড়ায়, তার চোখের রাগ, ঠোঁট শক্তভাবে চেপে ধরা। সে সোজা সিমির চোখে তাকে প্রশ্ন করে, ছোট মা, অচেনা কোনো মানুষ আমার রুমে কেন? সিমি একটু চমকে যায়। মৌনতা, আমি বলছি শোন তো, কী বলবে তুমি? কণ্ঠে কাঁপছে তার। সে আবার চেঁচিয়ে শুধায়, তোমরা জানো না আমি এটা একেবারেই পছন্দ করি না। সিমি থমকে দাঁড়ায়। মৌনতা এমন তীব্র ভাষায় কথা বলছে সেটা সে ভাবতেই পারছে না। তবা একটা অচেনা ছেলের সামনে মৌনতা তো এমন নয়, সে তো বরাবর ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলায়। তবে কি সে ছেলেটার পরিচয় জেনেই এমন করছে? সত্যি ওর মধ্যে এতটা ক্ষত জমে আছে এখনও? সিমি ধীরে বলে, মৌনতা, তুই তো এমন করিস না, তাহলে আজ কেন এমন করছিস? মৌনতা নিচু গলায় বলে, সবাই কি সবসময় একই থাকে ছোট মা? পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়। তার চোখে ক্ষোভের পাশাপাশি চাপা কষ্ট। এই কষ্ট কোনো সাধারণ অভিমান নয়, এটা বছর ধরে জমে থাকা এক নিঃসঙ্গ যন্ত্রণা। সিমি কিছু একটা আন্দাজ করতে মৌনতার মুখের দিকে চেয়ে আর কিছু বলতে পারে না। এই মুহূর্তে কোনো যুক্তি সে খুঁজে পায় না। তবে নিঃশব্দে এগিয়ে এসে মৌনতাকে জোরে না হোক দৃঢ়ভাবে হাত ধরে টেনে নিয়ে যায় ঘর থেকে বাইরে।
ঘরটা আবার নিঃশব্দ হয়ে পড়ে। পেছনে রায়েদ স্থির দাঁড়িয়ে, তার চোখে একরাশ বিস্ময়। এই মেয়েটার মধ্যে এমন আগুন, আর সে আগুনে যেন তাকে ধীরে ধীরে পোড়াতে শুরু করেছে। তাকে সেভাবে অপমান, রায়েদ ফাইজানকে অপমান। সিমি টেনে নিয়ে এসে মৌনতাকে দরজার বেড়ে দাঁড় করিয়ে ফিসফিস করে বলল, মৌনতা, তুই এমন করছিস কেন? ওরা তো বাইরে থেকে এসে মাতৃ ঘরে ঢুকেছে, বিশ্রাম একটু নিতে চায়। কিন্তু মৌনতা যেন কিছু শুনতেই পেল না। সে কোনো ব্যাখ্যা শুনতে প্রস্তুত নয়, বরং আচমকা আরও চেঁচিয়ে উঠল, ওনাকে গেস্ট রুমে প্লিজ যেতে বলো, আমি আমার রুম ছাড়া থাকতে পারি না। সিমি বুঝতে পারল পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে নেই, তাই একরোখা মেয়ে এখন অন্য কিছু ভাবছেই না। চোখ মুখে অস্বস্তি নিয়ে সে দ্রুত পায়ে ছুটে গেল শাহানার দিকে। এখন শেহাতাজ আর শাহানাকে একসাথেই ডাকতে হবে, সে একাই আগুন নিভাতে পারবে না। সিমি সরে যেতেই মৌনতা ঘুরে দাঁড়িয়ে রুমের দিকে আঙুল তুলে হুকুমে সুরে বলল, এখনই বের হন আমার রুম থেকে। রায়ের ধীর পায়ে এগিয়ে এলো, মুখে ঠান্ডা অথচ কাঁটাঝাড়া কণ্ঠস্বর। আপনার তো দেখছি কোনো ম্যানার্স নেই, ভদ্রতাও নেই। মৌনতা ঠোঁটে তাচ্ছিলের হাসি টেনে নিল, বলতে ইচ্ছে করলো, আপনাদের তাহলে ভালোই আছে ম্যানার্স। বিয়ে করা বউ রেখে দিব্যি নিজের মতো করে সুন্দর জীবন কাটানোই বুঝি ভদ্রতা। কিন্তু মুখ ফুটে সে কিছুই বলল না। অভিমানের যে কাঁটা গলায় আটকে গেছে তা সরিয়ে এলো না। তবুও সে নিজেকে সামলাতে না পেরে রাগে তীব্র কণ্ঠে শুধালো, ভালোভাবেই বলছি, আপনি গেস্ট রুমে যান। রায়েদ এতক্ষণ নির্বিকার ভঙ্গিতে সব সহ্য করে যাচ্ছিল, মুখে কিছু না বললে ভেতরে ভেতরে তার ধৈর্যের বাঁধ ভাঙার অপেক্ষায় ছিল যেন। আর না, এই মুহূর্তেই সে সীমা ছাড়িয়ে গেল। রায়েদ ফাইজান একটা নাম, একরাশ আত্মমর্যাদা, আর সেই নামকে বারবার আঘাত করেছে এই চুনুপুটি মেয়েটা। কে দিয়েছে তাকে এতটা সাহস? কিভাবে অপমান করতে পারে তাকে, যার নামেই অন্যরা পথ ছাড়ে? চোখে মুখে তপ্ত আগুন নিয়ে সে দৃঢ় পায়ে গিয়ে এলো। এই মেয়েটার সঙ্গে না খটাখটি করলে সে তো থামবেই না। মৌনতা তখন আরেক ধাপ এগিয়ে কিছু বলার জন্য মুখ খুলেছে মাত্র, ঠিক তখনই সেই মুহূর্তে রায়েদ হঠাৎ রাগে জিদে তার হাত চেপে ধরল। তীব্র কঠিন এক আকস্মিক স্পর্শে যেন থমকে গেল মৌনতা। সে তাকালো তার স্বামী নামক সে অচেনা মানুষটার চোখে, যে চোখে তখন ঘন রাগ, গা সমসমে জেদ। রাগ, অপমান আর বিস্ময় মিশে গেছে তার দৃষ্টিতে। মৌনতার ঠোঁট কাঁপে, চোখ ফাঁপা হয়ে ওঠে। এই তার বিয়ে করা সেই স্বামী, এটাই তাদের বিয়ে নামক সম্পর্কের প্রথম ছোঁয়া। অথচ কোথাও নেই বিন্দুমাত্র সহানুভূতি, নেই কোমলতা, নেই মমতা। সৌন্দর্যের আবরণে লুকিয়ে থাকা নিঃস্ব হৃদয়ের পুরুষ যেন। এই স্পর্শটাতে মৌনতা স্তব্ধ হলো, তার বিশ্বাসগুলোকে আরও এক ধাপ ভেঙে দিল। না, এ সম্পর্ক কিছুতে আশীর্বাদ হতে পারে না, এ শুধুই এক অভিশাপ। বাবার কথাই সঠিক, এটার সমাপ্তি সে নিজেই টানবে। শাহানা চুলায় তরকারি নাড়ছে, চুলার তাপে গালটা লাল হয়ে উঠেছে খানিকটা। পাশে দাঁড়িয়ে রেহানা এটা ওটা এগিয়ে দিচ্ছে, কখনো পানি, কখনো ঝোলার ঢাকনি। আর রান্নাঘরের এক কোণে টুলে বসে শেহাতাজ বসে আছে। এই শব্দটা যেন তার উপস্থিতিকে ঠিকঠাক বোঝে না। সে মূলত একরকম চেষ্টা করে যাচ্ছে এই বাড়ির দীর্ঘদিনের জমাট বাঁধা শীতলতার দেয়ালে একটু উষ্ণতার ফাঁক খুঁজতে। এর মাঝে মাঝেই আলতো গলায় কিছু গল্প ছুড়ে দিচ্ছে। এই রান্নার ঘরটা একদম বদলায়নি জানো শাহানা, তখনও তোমার কাঁচা মরিচ ফালি করাটা আমার চোখে লাগতো। এরপর একটি হেসে বলে, আর এখনও লাগছে। কিন্তু এসব কথা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। শাহানার চোখে তাকানো করে এর দিকে, মন যেন আরও গভীর কোথাও। তার কাছ থেকে প্রত্যাশিত কোনো জবাব আসে না, আসে শুধু এক আধটা অনিশ্চুপ কিংবা হ্যাঁ। কিন্তু জবাব আসে ঠিকই রেহানার কাছ থেকে। শেহাতাজ যাই বলছে সেই কথার জবাব জুটে যাচ্ছে রেহানার কাছ থেকেই। যেন শেহাতাজের বলা প্রতিটা বাক্যের জন্য অপেক্ষায় ছিল সে। হঠাৎ বলে ওঠে, আরে হ্যাঁ, এই মরিচ কাটার কথা এখনও আপনার ভাই বলে, আগের মতোই কাটেন। আর শেহাতাজ সে হাসছে, মাথা নাড়ছে, তবে তার হাসিতে সেই উষ্ণতা নেই, বরং এক ধরনের বেমানান অস্বস্তি জড়িয়ে আছে। সে মুখ ফুটে বলতে পারছে না, তোমাকে কিছু বলছি না রেহানা, আমি চাইছি শাহানা একটু সাড়া দিক। তবু কিছু বলা যাচ্ছে না, কারণ শেহাতাজ জানে শাহানার চুপ থাকা কথার থেকেও ভারী। আর রেহানার আগ বাড়িয়ে এগিয়ে আসা তা শুধু আরও ঘন কুয়াশার এনে ঢেকে দিচ্ছে সেই
কাঙ্ক্ষিত মিলনের পথকে। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দিকে দৌড়ে এলো সিমি। ছুটে এসে হাঁপাতে হাঁপাতে দুহাত হাঁটুতে ঠেস দিয়ে দাঁড়ালো। মুখটা আতঙ্ক আর ক্লান্তি মিলেমিশে একাকার। শাহানা অবাক হয়ে পেছনে তাকালেন। হাতে থাকা খুন্তিটা কড়াইয়ের একপাশে ঠেস দিয়ে গলা চড়িয়ে বললেন, তোকে কতবার বলেছি এইভাবে দৌড়ঝাঁপ করিস না, সিজার করা শরীর তোর, তার ওপর এখনও শরীর তেমন ভালো হয়নি। আবার তুই এখন এই বাড়ির বউ, সেটা মাথায় রাখিস না একটুও? বাইরের মানুষ দেখলে কি বলবে বলতো? তার চোখে মুখে চিন্তার রেখা স্পষ্ট, মুখে বিভৎসটার ধরন হলেও গলার নিচে স্পষ্ট এক ধরনের মায়া সুর, যা যে কেউ টের পাবে যদি সত্যিকারের ভালোবাসা চিনে থাকে। শেহাতাজ আর চোখে তাকিয়ে রইল। তার চোখে খানিকটা বিস্ময়, খানিকটা উপলব্ধি। এই মহিলাকে সে চিনে, ভীষণ চিনে। ভালোবাসার মোড়কে মোড়ানো কড়া শাসনের মানুষ, সবাইকে আগলে রাখতে চায় বলেই হয়তো কখনো কখনো এমন রুক্ষ হয়ে ওঠে। সিমিকে এই ভৎসন্যাস শেষোক্ত কথাটার জন্য ঠিক তাকেই উদ্দেশ্য করে বলা। বাইরের মানুষ কি বলবে, কথাটা কি তাকে উদ্দেশ্য করে বলেছে? সে শাহানার কাছ থেকে এতটা দূরে সরে গেল, এই ভাবনাটাই শেহাতাজকে খানিক থমকে দেয়। শাহানার কথায় সিমি হালকা হেসে ফেলে। এই মানুষটার মুখে রাগও যেন আলাদা রঙিন লাগে তার কাছে। কিন্তু এই মুহূর্তে এসব অনুভবের জায়গা নেই। সে তাড়াতাড়ি বলে, আপা তাড়াতাড়ি চলো। শাহানা কপালের ভাঁজ গাঢ় করে তাকালেন। কই? সিমির কণ্ঠে কেঁপে উঠল, মৌনতাকে থামাও প্লিজ। শাহানা যেন মুহূর্তে সব বুঝে ফেললেন। চমকে উঠে গলা খানিকটা উঁচু করে বললেন, তোরে না বলেছিলাম ওর দায়িত্ব তুই নিবি? রুমে ছিল না তুই তো ওরে নিয়ে গেলি। সিমি তাড়াতাড়ি বলল, ছিল তো, কিন্তু আমি নুভাকে দেখতে গিয়েছিলাম। মৌনতা কখন যে রুমের দিকে গেল বুঝতে পারিনি। শেহাতাজও এবার চমকে উঠলেন। কপালের মাঝখানে ভাঁজ পড়ে গেল। পাশেই থাকা রেহানা থমকে গেল। তারপর আর দেরি না করে হাতে থাকা বাটিটা রেখে দ্রুত পায়ে এগিয়ে গেল। তার পিছু পিছু সবাই যেন হঠাৎ করে ঘরের ভেতর জট পাকিয়ে যাওয়া এক ঘটনা প্রবাহ সবাইকে একই সূত্রে টেনে নিচ্ছে। মৌনতা আর রায়দের তীব্র বাকবিতণ্ডায় আশেপাশের সব শব্দ থেমে যায়। পাশের রুমে গল্পে মশগুল আয়েদ, নূরা, রিনি, রিহান আর সিমরান থমকে ওঠে। ওরা দ্রুতপদে রুম ছেড়ে বেরিয়ে এলো। মৌনতার রুমের কাছে এসে থেমে গেল। সবাই চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা যেন নাটক নয়, বাস্তব। দ্রুত পায়ে এগিয়ে এসে তারা দেখে রায়েত রাগে ফুঁসছে, আর সে রাগ গিয়ে ঠেকেছে এক মেয়ের হাতে। মৌনতার হাতটা এত শক্ত করে হাতের বাঁধনে আবদ্ধ। রায়েদের এমন উত্তপ্ত রূপ আগে কেউ কখনো দেখেছে বলে মনে পড়ে না। আয়েদ আর নূরা বিস্ময়ে পরস্পরের দিকে তাকায়। তাদের ভাই, যিনি স্নিগ্ধ হিমের মতো শীতল হয়ে থাকে, তিনি আজ এতটুকু বিষয় নিয়েও তেড়ে আসছেন। মৌনতার শরীর জুড়ে এক অদ্ভুত কম্পন। জীবনের প্রথম কোনো পুরুষ তাকে এভাবে হাত চেপে ধরে রেখেছে, এটা ভাবতেই তার অস্থিরতা দ্বিগুণ হলো। সে আগুন দৃষ্টিতে ঢেলে দাঁতে দাঁত চেপে রায়দের হাতটা ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে শাহানা ছুটে আসে, মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে নেন। তার হাতের ভঙ্গিতে মমতা, কিন্তু চোখের ভাষায় আতঙ্ক, যেন কিছু একটা হারিয়ে না যায়। শাহানা কণ্ঠে শান্ত ভঙ্গি এনে বলে, মৌনতা চল আমার সাথে। মৌনতা থামে না, উল্টো দৃঢ় কণ্ঠে বলে, আমি কিছুতে যাব না এই রুম ছেড়ে। এই রুমটা গেস্টকে দেওয়া হয়েছে, তুই চল। এই কথাটা যেন মৌনতার গায়ে আরও দ্বিগুণ আগুন লাগিয়ে দিল। মৌনতা দীর্ঘ সময় ধরে নিজের ভিতরে আটকে রাখা সব রাগ, অভিমান, দুঃখ সব কিছু একসাথে গলি দিতে দিতে বলে, এই রুমটা তো গেস্ট রুম না, গেস্ট রুমে গেস্ট থাকবে, তা না করে এই রুমে কি? হ্যাঁ? রায়ত এবার থামে না, ঠোঁটে হালকা তাচ্ছিলের হাসি। আশ্চর্যের ব্যাপার, এই অপমান তাকে আহত করছে না, বরং যেন এক তীব্র খিদে জাগিয়ে তুলছে তার মধ্যে। এতদিনের অভ্যস্ত ক্ষমতা ও নিয়ন্ত্রণ হারানোর ক্ষণটাতে সে কেবল ঠান্ডা গলায় বলে, আমি নিজের নিয়মে চলতে পছন্দ করি, এটা আপাতত নেক্সট 2 দিন আমার গেস্ট রুম। মৌনতা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কণ্ঠ ঠান্ডা হলে ভেতরে চলা জ্বলন্ত লড়াই তার চোখের কোণ লাল করে তুলেছে। এটা অন্য কারোর ব্যক্তিগত ঘর হতে পারে। রায়েত কাজ ঝাঁকে বলে, আমার যেটা পছন্দ সেটা আমি আমার করেই ছাড়ি, সেটা কার ব্যক্তিগত কার পাবলিক তা দেখার সময় আমার নেই। শাহানা কিছু বলতে যাবে, তার আগেই মৌনতা গলা শুন নিচু করে কাঁটা ছোড়ার মতো বলে বসে, আমার জায়গা ছাড়ুন, বাড়াবাড়ি করবেন না, আই লাইক মাই স্পেস, বাধা দিতে আসবেন না।
মৌনতা দাঁতে দাঁত চেপে শুধু বলে, আপনি অন্য ঘরে যান। রায় হেসে ফেলে, ঠান্ডা অথচ বেপরোয়া কিছু করেন নেই ম্যাডাম, অন্য ঘর খুঁজে নিন। এই বলে সে হঠাৎ করে দরজা ঠেলে সবার সামনে বন্ধ করে দেয় সজোরে। দরজা বন্ধের শব্দে শুধু মৌনতা নয়, চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই চমকে ওঠে। শেহাতাজ, যিনি এতক্ষণ কেবল দেখে যাচ্ছিলেন, এবার একেবারে স্তব্ধ হয়ে যায়। এজন্য তার ছেলে নেয় অচেনা এক মানুষ, যার চোখে সম্মানের অনুভূতির কোনো রেখা নেই। আর মৌনতা, সে কেবল দৃষ্টি স্থির করে দরজার দিকে তাকিয়ে আছে। নিজের ঘর, নিজের প্রিয় ছোট্ট শান্তির কোণ, সেখানে আজ তারই মুখের উপর দরজা বন্ধ হয়ে গেছে, চাবি তার হাতে নেই, অধিকারের কণাও যেন আর তার পাশে নেই। তার চোখ ঝাপসা হয়ে আসে না, কাঁদেও না, কেবল মনে মনে উচ্চারণ করে, আজ নয় কাল নয়, এই অপমান আমি ফেরত দেব, শুধু সময়ের অপেক্ষা। তুই কি জানিস তোর ওয়াইফের নাম? লাগেজের চেন খুলতে খুলতে রায়েদের হাত থেমে গেল। ধাতব জিপটার শব্দ হঠাৎ করে নিস্তব্ধতায় ঢেকে গেল। সে যেন কিছু একটা গিলে ফেলল। এরপর স্বর নিচু করে চোখ না তুলে কেবল ঠোঁট নাড়ায় সে। এটা বলতে এখানে এসেছিস? আয়ের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ভাইকে এইভাবে জিজ্ঞেস করা তার স্বাভাবিক অভ্যেস নয়, কারণ রায়েত সবসময় ওদের থেকে দূরের কেউ, এক ধরনের দেয়াল হয়ে থেকেছে। কিন্তু আজ সেই দেয়ালে একটা ফাটল স্পষ্ট হয়েছে, হয়তো রায়েদের চোখে না, কিন্তু আয়েদের মনে সেটা অনুভব হয়েছে প্রবলভাবে। সে একটু থেমে সরল দৃঢ় কণ্ঠে বলে, না মানে হ্যাঁ, জানিস নামটা? রায়েত ল্যাপটপটা হাতে তুলে খাটের উপর বসে ঠান্ডা গলে উত্তর দেয়, ইচ্ছে প্রকাশ করছি না। আয়েদের ঠোঁটে এক মুহূর্তের হাসি খেলে যায়। সে ধীর স্বরে বলে, জানতেই তো হবে, যার সাথে এত রাগ, এত কথার যুদ্ধ, তাকে তো চেনাই উচিত না। রায়েত গা ভাসাতে চায় না, বরং মাথা নিচু করে কেবল প্রতিধ্বনির মতো করে প্রশ্ন ছুড়ে দেয়, মানে? আয়েদ এবার আর রাগ ঢাক না করে বলে ফেলে, মৌনতা। এক মুহূর্ত যেন থমকে যায় সব কিছু। রায়েদের শরীরটা সামান্য কেঁপে ওঠে, চোখের পলকে এক টুকরো ঝলক খেলে যায় আজকের সকালের তীব্র চেঁচামেচি, চোখের ঝাঁজ ও অভিমানী মুখ। কে? আয়েদ এবার গলার স্বর শক্ত করে বলে, তোর ওয়াইফ মৌনতা, যাকে আজ থেকে 3.5 বছর আগে তুই বিয়ে করেছিলি এবং যাকে আজ অনিচ্ছায় হলেও অপমান করেছিস। রায়েদ নিঃশব্দে তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে কোনো শব্দ নেই, কোনো মুখভঙ্গিও নেই, শুধু ফাঁকা দৃষ্টি। ল্যাপটপের স্ক্রিনে আলো তার মুখে ঝিলমিল করছে, অথচ সেই আলোয় ধরা পড়ে না এক টুকরো অভিব্যক্তিও। ভেতরে ভেতরে যেন সব কিছু গুঞ্জন তুলছে, কিন্তু বাইরে যেন থমকে যাওয়া কোনো ছায়ার মতো নিশ্চল। সে চুপচাপ তাকিয়ে থাকে আয়েদের দিকে। আর আয়েদ সাহস সঞ্চার করে বলে ফেলে, হ্যাঁ, আমার মনে হয়েছে তোকে এটা বলা উচিত ছিল, বাকিটা তোর উপর নির্ভর। সে এই কথাটুকু বলে সে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে এক নিঃশব্দ ঘর। ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা ফাইল ওপেন হয়, কিন্তু রায়েদের মন এখন সেখানে অনুপস্থিত। তার চোখ আটকে আছে দরজার দিকে, যেদিক দিয়ে আয়েদ চলে গেছে, আর যেদিক দিয়ে একটা দগদগে সত্য ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার দিকে না চাইল যেটার মুখোমুখি পরবর্তী 2 দিন হতেই হবে। এখন আর পেছনে ফেরা যাবে না। এই বাড়িতে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটি দৃষ্টি, প্রতিটি সম্পর্ক তাকে নতুনভাবে লিখে দিচ্ছে নিজের কপালে। সে জানে না কাল সকালে আবার কি অপেক্ষা করছে তার জন্য, কিভাবে সে সামলাবে এই অদ্ভুত সমীকরণ, যার প্রতিটি পদক্ষেপে জমে আছে অপরিচিত পরিচয়ের ভার। মৌনতাকে নিয়ে এক অসম্পূর্ণ ইতিহাসের মুখোমুখি হওয়ার গল্প, হয় সূচনা না হয় সমাপ্তি। এই সমীকরণের যে কোনো একটা এন্ডিং তো হবেই। আজ চলে যেতেই রায়েত ধীরে ধীরে উঠে ব্যালকনির দিকে এগিয়ে গেল। রুমটা যেমন গোছানো, তেমনি ব্যালকনিটাও এক নিঃশব্দ পরিপাটি জগৎ। রাতের অন্ধকার যেন চারপাশ জড়িয়ে রেখেছে এক অলিখিত শান্তিতে। শহরের কোলাহল নেই এখানে, নেই জাপানের কংক্রিটে ভরা দৃষ্টিপথ, নেই ক্লান্তিকর ইমেইলের তালিকা বা ফোনের কমপ্লেন। পাশে ছোট্ট একটা বাগানের মতন পরিসর, নাম না জানা সেই সাদা সাদা ফুল তাকিয়ে আছে তার দিকে। সেই ফুলের একটা অদ্ভুত সৌরভ ভাসছে বাতাসে। রায়দের নাকে আগে এমন সুঘ্রাণ ধরা দেয়নি কোনোদিন। এই অচেনা ঘ্রাণে সে মুগ্ধ। সেই মুগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলার আগেই সে ধীরে গ্রিলের ফাঁক গলিয়ে একগুচ্ছ সাদা ফুলের ভেতর থেকে একটা ফুল ছিঁড়ে নিল। আঙুলে ছোঁয়ানো মাত্রই যেন হৃদয়ে নেমে এলো এক শীতল তরঙ্গ। সে গভীরভাবে তাকে রইল ফুলটার দিকে। কোনো কারণ ছাড়াই ভালো লেগে যাচ্ছে এক ধরনের প্রশান্তি।
যেটা তার জীবনের কোনো ভোকাবুলারিতে ছিল না এতদিন। ঠিক তখনই নিজের ভাবনায় হঠাৎই টান পড়ল। মনে পড়ে গেল, এ কি সে, যে কিনা জাপানে প্রতিটি মিনিট মেপে মেপে ব্যয় করত, যার সন্ধ্যার মানে ছিল মিটিং, প্রেজেন্টেশন, প্রফিট মার্জিন, সার্জারি কিংবা ক্লায়েন্ট ডিনার। একটা কফির কাপে চুমুক দেওয়ার সময়ও যে তার ছিল না, সে আজ এখানে দাঁড়িয়ে ফুলের ঘ্রাণে ডুবে সময়কে বিলাসিতা বানিয়ে ফেলেছে। রায়েদ হাতের ফুলটা তুলে ধরে চোখ বুঝল কিছুক্ষণ, কিন্তু প্রশান্তির এই তরঙ্গ খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। ভেতরে কিছু একটা খসখস করছে। সে যে এখনও মেয়েটার রুমেই রয়েছে। ছোটবেলা থেকে তার একটা অভ্যাস ছিল, যদি কেউ জিদ করে সে ছেড়ে দেয়, ঝগড়ায় আগ বাড়ায় না, বুদ্ধিমানের মতো পিছু হটে। তবে এবার সে পিছু হটেনি। রায়েদ নিজে বুঝে উঠতে পারল না এই মেয়েটার ব্যাপার কি। কেন যেন তার রুম, তার সাজানো ব্যালকনি, তার ছোঁয়া লেগে থাকা ফুলগুলো সবকিছু একটা অনামিকা টান অনুভব করছে সে। পছন্দ। সে শব্দটা ঠিক উচ্চারণ করতে চায় না, তবু মনের এক কোণে যেন শব্দটা পড়ে আছে, ধুলোয় ঢাকা কোনো বাক্সের মতো, যেটা সে নিজেই খোলেনি আজ অনেক দিন। সে একটা সিগারেট ধরে নির্বিকার ভঙ্গিতে একটান দেয়। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে আকাশে মিশে যায়। ডাক্তার হয়েও সে জানে এই টান তার ফুসফুসে বিষ ঢেলে দিচ্ছে। জানার পরেও সে থামে না। এই অভ্যাসটা তার জীবনের সেই সন্ধ্যায় শুরু হয়েছিল, যেদিন সে কবুল বলেছিল একটা অজানা জীবনের সামনে। আজ থেকে ঠিক 3.5 বছর আগে, যেদিন হুট করে তার সামনে বিছিয়ে দেওয়া হয়েছিল একটা জীবনের নতুন অধ্যায়। কবুল বলা ছাড়া কোনো উপায় ছিল না সেদিন। মা একরকম জেদ করে বলেছিল, তোর মুখ দিয়ে কবুল না শুনলে আমি মরেই যাব। মা মরা মুখ দেখার ভয়ে, সেই ভয়ে মাথা নিচু করে হ্যাঁ বলেছিল। এরপর থেকে সে বুঝতে শুরু করেছিল সে আসলে এক নতুন শৃঙ্খলে বাধা পড়ে গেছে। প্রতি পদে পদে স্বাধীনতার ভিতরকার শূন্যতা যেন একটুও কমেনি, বরং বেড়েছে। তার জীবনের প্রতিটা রাত যেন এক একটা দীর্ঘ যন্ত্রণার নাম হয়ে গেল। একটা রাতও শান্তিতে ঘুমোতে পারেনি, অকারণেই নয়, কারণ ছিল এই পরিবার, এই একটা সম্পর্ক সবকিছু তাকে গিলে ফেলেছিল নিঃশব্দে। তার বন্ধুরা যখন কর্পোরেট পার্টিতে যাচ্ছিল কিংবা ক্লাসের পর সিনেমা হলে, যখন তার জীবনের স্বপ্ন আঁকছিল, তখন সে একটা অপরিচিত মেয়ে ও অচেনা দায়িত্বের ভার কাঁধে নিয়ে ঘুমাতে পারছিল না। ছটফট করছিল। হ্যাঁ, সেও বন্ধুদের সাথে যেতে পারতো, কিন্তু সে পারেনি। বাধা পড়ে গিয়েছিল। মনে হতো মেয়েটাকে সে হয়তো মনের অজান্তেই ঠকিয়ে ফেলবে। সে নিজেকে আটকে রাখত। তখন তার ডাক্তারি ফাইনাল ইয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাকে গড়ে তুলতে পারত একজন দক্ষ সার্জন, কিন্তু সেই সময়টাতেই তাকে টেনে নামানো হয়েছিল এই সম্পর্কের জালে। তখন তার ভেতরের সমস্ত ভারসাম্য ভেঙে পড়েছিল। মনটা সেদিন থেকে নিঃশব্দে ভেঙে যায়, একা হয়ে যায়, কিছুতেই মন বসাতে পারত না। সে ধরে নিয়েছিল এই পরিবার, এই মেয়ে তার স্বপ্ন হত্যা। নিজের ভবিষ্যতের মৃত্যুদণ্ড দিয়েছিল এরা, তার ভবিষ্যৎ কেড়ে নিয়েছিল। এরপর 1 বছর গ্যাপ দিয়ে আবার দিনরাত এক করে তার স্বপ্ন সে ছুঁতে পেরেছিল। তার রাত হলে তাকে সব কুরে কুরে খেত। 2 বছর পরে সে পুরোপুরি তার স্বপ্ন ছুঁয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে নিজেই অচেনা অর্ধাঙ্গিনী নামক মেয়েটাকে কাছে নিয়ে আসার কথা তুলেছিল। চেয়েছিল সব ভুলে নতুন করে শুরু হোক। কিন্তু এই পরিবার তখনও তার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে বলেছিল, তুমি চলে এসো, মেয়েকে আমরা দিব না। এই কথা রায়দের অহংকারে ছুরির মতো বিঁধেছিল। ক্ষতি তো তারই বেশি হয়েছিল, তবু সে নিজেই তো ক্ষমা করে দিয়েছিল। কিন্তু তারপরও এরা নিজেদের স্বার্থেই ছিল। এরপর সে সরে এসেছিল নীরব, অভিমানী, রক্তাক্ত হয়ে। তারপর থেকে সে ডুবিয়ে রেখেছে নিজেকে কাজের ভেতরে। নিরন্তর অপারেশন থিয়েটার, মেডিকেল কনফারেন্স, গবেষণা, সব কিছুতে নিজেকে হারিয়ে ফেলেছে, যেন নিজেকে ভুলে যেতে পারে। লোকেরা বলে রায়ত নাকি তার কাজ নিয়েই ব্যস্ত। কাজ ছাড়া পৃথিবীতে যেন ভুলে আছে সে। কেউ জানল না তারও যে একটা জীবন ছিল, কেউ জানল না একটা ছেলেও কষ্ট পায়, চোখের কোণে জল জমে। তার এই কাজের আড়ালে যে কি তীব্র ব্যথা গোপন, সেটা বোঝে না কেউ জানল না এই কাজই তার একটি মাত্র আত্মরক্ষা। এই ব্যস্ততাই তাকে বাঁচিয়ে রেখেছে। কেউই জানল না সেই কবুল বলার দিন থেকে তারও জীবন থমকে গিয়েছিল, হাঁসফাঁস করে নিঃশ্বাস নেওয়ার মতো। রায়েত সিগারেটে লম্বা টান দিল। গহীন থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। ঠিক সেই মুহূর্তে দরজার কাছ দিয়ে কারো পায়চারি করার আওয়াজ আসে। রায়েদের অভিজ্ঞ কান সজাগ হয়ে ওঠে। সে ধীরে ধীরে সিগারেটের শেষ ধোঁয়া ছাড়ে, ভুরু কুঁচকে এগিয়ে আসে রুমের দিকে। হাতে তখনও সিগারেটের শেষ অংশটা ধরা। অন্যদিকে
মৌনতা রুমের দরজাটা আধখোলা দেখে থমকে যায়। ভেতরে কোনো আলো নেই, শব্দ নেই, মনে হলো কারোর উপস্থিতি নেই ওখানে। ভেতরটা নিস্তব্ধ, আর কোনো কিছু ভাবার সময় নিল না সে। নিজের দ্বিধা, অভিমান, অস্থিরতা সব ফেলে ধীরে পা বাড়ল সে রুমের ভেতরে। একটা অন্ধকার ঘরের ভেতরে দুটো অতীত একে অপরের সামনে দাঁড়াতে চলেছে, যার ইতিহাস জটিল আর যার ভবিষ্যৎ এখনও অজেনা। মৌনতা রুমে ঢুকতে তীব্র গন্ধে তার নাক মুখ কুঁচকে ওঠে। সে এক ঝটকে ওড়নাটা তুলে মুখ ঢাকে, চোখ নামিয়ে নাক চেপে ধরে। হঠাৎ কাশির ধমক উঠতেই রায়েত পেছন ফিরে তাকায়। চোখে এক প্রকার বিরক্তি ভেসে ওঠে তার। মৌনতা কাশতে কাশতে থেমে দাঁড়ায়, চোখ মুখ কুঁচকে গিয়ে গলায় তীক্ষ্ণ ধমকের সুরে বলে ওঠে, এই বাজে অভ্যাসটা আপনার আছে? রায়েত হালকা হাসে, অন্ধকারে সেই হাসি দৃশ্যমান না হলেও মৌনতাকে যেন তা স্পষ্টভাবে ছুঁয়ে যায়। তার বলতে ইচ্ছে করে, এই অভ্যাস আমি নিজে থেকে অর্জন করিনি, বরং দায়ী আপনি, আপনার সম্পূর্ণ পরিবার। কিন্তু সে চুপ থাকে, কারণ এখানে কোনো অভিযোগ তুলতে সে আসেনি। রায়েদের নীরবতায় আরও ক্ষুব্ধ হয়ে মৌনতা গলা স্বর আরও কঠিন হয়ে ওঠে, সিগারেট খাওয়া এই রুমে অ্যালাও না। রায়ের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তোলে। সে চোখ তুলে সম্পূর্ণভাবে তাকায় মৌনতার দিকে। এই প্রথম চোখে চোখ রেখে একটা নিঃশব্দ বোঝাপড়ার মুহূর্তে যেন জমে ওঠে। সকালে মেয়েটি ছিল সাদা নীল মিশেলের পোশাকে, এখন সে পরেছে ধূসর রঙের জামা। একইভাবে মাথায় রাখা ওড়নাটা যেন এখনও তার আত্মরক্ষার ঢাল। কিন্তু তার চোখে আজ আর সকালবেলা সেই দ্বিধা নেই। সকালে সে চোখ ছিল অনিশ্চয়তায় ডুবে, যেন নিজের অবস্থান নিয়ে ঘোর দ্বন্দ্বে ছিল সে। আর এখন সে জানে সে কে, আর রায়দা জানে। এই মেয়েটা যে তার ওয়াইফ, এই সত্যিটা জেনে যাওয়ার পর থেকে তার মনের ভিতর যেন কোনো পাথর হঠাৎ নড়ে উঠেছে। মেয়েটার ব্যবহারে মনে হয়েছে সে নিজেও পরিস্থিতির শিকার, তার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু রায়েত তা হতে দিবে না। নিজের অজান্তে সে কারোর সঙ্গে অন্যায় করে না, আর করবে না। কেন জানি সকালের পর থেকে অজান্তেই সে টান অনুভব করছে মেয়েটার প্রতি, এক অদ্ভুত মায়া। মনে হচ্ছে এই মেয়েটাকে হারালে কিছু একটা অসম্পূর্ণ থেকে যাবে তার জীবনে। হয়তো একটা অধ্যায়, হয়তো একটা ছায়া, হয়তো একটা সুযোগ। চোখ নামিয়ে নেয় এই ভাবনা তার নিজের কাছে আসে না। এই মেনে নেয়া, এই অনুভূতি তার চরিত্রে ছিল না কখনো। কিন্তু এটাও সত্য যে এই বিয়ে, এই সম্পর্কে সে কখনো এটা মেনে নেয়নি, না সামাজিকভাবে না মানসিকভাবে। তবে আজ যেন মনের এক গভীর কোণে নতুন করে প্রশ্ন দানা বাঁধছে, এই সম্পর্কটাকে আজ না হয় মেনেই নেই। হ্যাঁ, হয় জোর করে, না হয় আপোষে, যেভাবেই হোক মেয়েটা যেন এবার থেকে তার জীবনের সাথে জুড়ে থাকে। শুনেছেন কি আমি বলেছি? সিগারেট ফেলুন, এই ঘরে এসব এলাও না। মৌনতার কণ্ঠে রীতিমতো বিরক্তি, ভ্রু কুঁচকে চোখে স্পষ্ট অস্বস্তি। এক কথা দুইবার বলা তার পছন্দ না। তার কথা শোনা মাত্র রায়েত মুখ ঘুরিয়ে তাকায়। সিগারেটের শেষ অংশটা সে ফেলে দিল। রায়েতকে কথা শুনতে দেখে মৌনতা চোখ সরিয়ে নিল। এতটা সে আশা করেনি। রাত বিরাতে অশরীর মতো ঘুরোঘুরি করাটাও কি এই ঘরে অ্যালাও? ঠোঁটে টান টেনে বলে রায়েত, কণ্ঠে এক ধরনের ঠান্ডা রসিকতা, যেন কথার তীর ছুঁড়েই প্রতিশোধ নিচ্ছে। মানে কটা বাজে এখন? এত রাতে না ঘুমিয়ে এখানে কি? মৌনতার নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র না নড়ার মনোভাব শক্ত কণ্ঠে প্রত্যুত্তর করে, আপনি আমাকে আমার রুটিন শেখাবেন? রায়েত এবার হালকা এগিয়ে এসে চোখ ছোট করে তাকায়। একজনের রুমে ঢুকতে হলে পারমিশন লাগে তা জানেন না? মৌনতা প্রায় ফুঁসে ওঠে, আমার রুমে আমি পারমিশন নেব? বর্তমানে আমি থাকছি মানে আমার পারমিশন নিতে হবে। মৌনতা এক মুহূর্ত থেমে তাকায়, তারপর ঠান্ডা পরিমিতভাবে কাঁটার মতো শব্দ ছুড়ে দেয়, দরজা খোলা রেখে পারমিশন খুঁজতে আসেন? এত ব্যক্তিগত হলে দরজা অফ করেননি কেন? রাত চুপ করে যায় কিছু সময়ের জন্য। সত্যি তো আয়াত চলে যাওয়ার পর দরজাটা খোলা রেখেছিল, ভুল তো তারই। তবু তার অভ্যাস, সেই পুরনো ভুল স্বীকারে ক্লান্ত সে। অহং তাকে আড়াল দেয়, গলায় হালকা খোঁচা টেনে জবাব দেয়, ঝগড়া করতে এসেছেন এখানে? অতিথির সঙ্গে এমন আচরণ করেন আপনারা? মৌনতা নরম হলো, গলা নামিয়ে জবাব দেয়, আমার রুমে আমার জিনিস আছে, সেটাই নিতে এসেছি, নিয়ে বেরিয়ে যান। এইবার আর নিজেকে ধরে রাখতে পারে না মৌনতা। অপমান, অপারগতা আর ক্ষোভ একসাথে বেরিয়ে আসে তার কণ্ঠে। আমার রুমে দাঁড়িয়ে আমাকে ট্রিট করছেন, সাহস কেমন আপনার? রায়ের ঠোঁট টেনে হাসল, গলায় গভীরতা এনে ধীর শীতল কণ্ঠে সে প্রত্যুত্তর করে, সাহসের অনেক কিছু বাকি আছে মৌনতা, আস্তে আস্তে সব দেখবেন। মৌনতা নামটি ওই মুখ থেকে শুনতে মৌনতা চুপ করে যায়, চোখটা ধীরে ধীরে নামিয়ে নেয় নিচে। এই নামটা অদ্ভুত সুন্দর লাগছে কেন? তার নামটাই কি সুন্দর, নাকি এই মানুষটার বলার ধরন? পর মুহূর্তে সে নিজেকে সামলে নেয়, এমন ভাবনা ভাবা যাবে না। সে নরম হয়ে গেল, একটা অদ্ভুত শূন্যতা ঘিরে ধরল তাকে। এই মানুষটা তার
অথচ এমন অচেনা সাপে নেউলের মতো সম্পর্ক। রাতকে এগিয়ে আসতে দেখে মৌনতা তড়িঘড়ি করে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়, হাত বাড়িয়ে তার কাঙ্ক্ষিত জিনিসটা তুলে নেয়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখনই ঘুরতে যাবে ঠিক তখনই রাত কোনো শারীরিক স্পর্শ ছাড়াই তার দুপাশে ঘিরে দেয়। শরীর উপস্থিতি দিয়ে দেয়ালের এক কোণায় আটকে ফেলে মৌনতাকে। হঠাৎই আচরণে চমকে ওঠে মৌনতা, চোখ তুলে তাকায় লোকটার দিকে। রায়দের চোখ হালকা ধূসর, গভীর, অদ্ভুত মায়া মাখায় ঘেরা। চোখ দুটো যেন কোনো অজানা আবেগে টলমল করছে। তার পরনে একটা সাদামাটা হাফহাতা গেঞ্জি, নিচে ট্রাউজার, তবু আলো আধারিতে তার চেহারায় যেন অসম্ভব রকম সৌন্দর্যের ছায়া। রাতে জ্বলন্ত টেবিল ল্যাম্পের কাঁপা আলো গায়ে পড়ে তার মুখের প্রতিচ্ছবি আরও গাঢ় হয়। মৌনতা তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে নেয়। হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ যেন কান পেরিয়ে গোটা ঘরে ছড়িয়ে পড়ছে। নিজেকেই নিজে অগোছালো লাগতে থাকে তার, কিন্তু না, সে জানে এই মুহূর্তে নরম হলে চলবে না। রায়দের দৃষ্টি তখন স্থির। মৌনতার মাথা থেকে খসে পড়া ওড়নাটা নিচে পড়ে আছে। তার ঘন কালো চুলগুলো ছড়িয়ে পড়েছে কাঁধের দুপাশে। নাকের কোণে একটা ছোট্ট পাথরের ফুল, সাদামাটা অথচ চোখে পড়ার মতো। রায়দের চোখে সরে না সেখান থেকে। এই মেয়েটা শ্যামলা, সহজ, কিন্তু কেন তো টান অনুভব হচ্ছে তার প্রতি। কেন মনে হচ্ছে এই মুখটা হারানোর নয়। রায় ধীরে ধীরে এগিয়ে আসে। তার ভারী নিঃশ্বাসটা যেন গুমট ঘরের হালকা বাতাস কম্পন তোলে। ঠিক কানের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া সেই উষ্ণ নিঃশ্বাস মৌনতার রন্ধ্রে রন্ধ্রে গিয়ে লাগে। সে কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়, মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে, যেন নিজেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করে। তার সেই প্রতিক্রিয়া দেখে রায় হাসল, নরম নিঃশব্দ কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, ভয় নেই, কিছু করবো না আমি। মৌনতা দুহাত দিয়ে রাতকে সরানোর চেষ্টা করে, কিন্তু যেন তার শরীরটাই আজ দুর্বল, নরম, নির্ভরহীন। রায় ঠোঁটের কোণে আরও গাঢ় হাসি নিয়ে বলে, একটুখানি শরীর নিয়ে আমার শক্তি পরীক্ষা করতে এসেছেন? মৌনতা তাকায়, আলোটা ঝিমঝিম করে ওঠে। টেবিল ল্যাম্পের কাপা আলো এসে পড়ে রায়দের মুখে। সেই মুখে আলো ছায়ার খেলা, অর্ধেকটা রহস্য, অর্ধেকটা তপ্ত বাস্তবতা। মৌনতার বুকে ধরপড় করে ওঠে। শরীরের ভেতর ভীতু একটা কাঁপুনি ছড়িয়ে পড়ে। সে কাঁপা গলায় ফিসফিস করে বলে, সরুন, আমাকে যেতে দিন। রাত চুপচাপ তাকিয়ে থাকে, চোখে একরকম স্থিরতা নিয়ে প্রত্যুত্তর করে তারপর বলে, আটকে রাখবো না। আর আটকে রাখবো তো বলিনি। তাহলে? মৌনতার কণ্ঠে কম্পন, তাহলে এভাবে পথ আটকে রেখেছেন কেন? আসসালামু আলাইকুম। এই গল্পটা কিন্তু অনেক ভালো। যারা এখনও বুঝতে পারেননি তারা নেক্সট 2-1টা পর্ব দেখুন, অনেক ভালো লাগবে। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। এই গল্পটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।